বাড়ি যাওয়ার উদ্দেশ্যে স্টেশনে এসে দাঁড়িয়ে আছি। হঠাৎ একটা বেঞ্চে চোখ আটকে গেল। মনে হচ্ছে একটা মেয়ে শুয়ে আছে, মুখটা ওড়না দিয়ে ঢাকা, শুধু পা দুটা দেখা যাচ্ছে, একেবারে ধূসর সাদা। না জানি মেয়েটা দেখতে কেমন, কিন্তু এত সকালে মেয়েটা স্টেশনে কি করতেছে? আমি বাদে স্টেশনে আর কেউ নেই, এখনো সকাল হচ্ছে সবে। আমার একটু তাড়া আছে, তাই আগে চলে আসলাম স্টেশনে। ভাবতে ভাবতে মেয়েটার কাছে চলে আসলাম, দেখলাম মেয়েটা ঠান্ডায় কুকড়াচ্ছে। আর কুকড়া ভাবে না কেন, শীতকাল এখন, তার উপর অতিমাত্রা শীত পড়তেছে। নিজের মধ্যে একটা খারাপ লাগা কাজ করতেছে। ঠান্ডায় মেয়েটা কত কষ্ট পাচ্ছে। আমার গায়ের কোটটা খুলে মেয়েটার গায়ের উপরে দিয়ে দিলাম, যাতে করে শীতটা একটু কম পড়ে। খপ করে মেয়েটা উঠে গেল। আমি তো নির্বাক হয়ে দাঁড়িয়ে আছি। এত সুন্দর রমণী আমি বাংলার জমিনে কখনো দেখি নাই। মনে হচ্ছে গায়ে একটা টোকা দিলেই গা থেকে রক্ত পড়বে। তখন মেয়েটি বলল, এই ছেলে এমন করে কি দেখেন? এর আগে কোনোদিন মেয়ে দেখেননি? মেয়েটার কথাই হুঁশ ফিরে এলো। না মানে আসলে বলতে গিয়ে আটকে গেলাম। থাক, আর বলতে হবে না। আর আপনি আপনার কোটটা আমার গায়ে কেন দিলেন? আপনি শীতে কুকড়াচ্ছিলেন দেখে খারাপ লাগছিল, তাই দিয়েছিলাম, যাতে করে শীতটা একটু কম লাগে। ওই ছেলে, কোনো খারাপ মতলব নেই তো? আবার কথাবার্তা শুনে আমার কেমন জানি সন্দেহ হচ্ছে। এই না না, ছি, আপনি কেমন ভাবছেন? আমারও এ ধরনের কোনো খারাপ মতলব নেই। তাহলে ঠিক আছে। আচ্ছা, আপনি যেহেতু আমার উপকার করেছেন, আরেকটা উপকার করতে হবে আমার আপনার। জি বলুন। আমাকে কিছু টাকা দিন। আমার না খুব খিদে পেয়েছে, কিছু খাবো। কাল রাত থেকে কিছু খাইনি। মেয়েটার কথা শুনে মায়া লেগে গেল। আচ্ছা চলেন, আমিও বাসা থেকে নাস্তা করে আসিনি, আমারও ক্ষুধা পেয়েছে, চলেন আপনিও খাবেন আমিও খাবো। তারপর সামনের দিকে এগোতে লাগলাম। মেয়েটাও আমার সাথে সাথে আসতেছে। কিছুটা সামনে এগোতে দেখলাম একটা দোকান, তারপর দোকানে চলে আসলাম। মেয়েটাও আমাকে অনুসরণ করতেছে। দোকানে গিয়ে বসলাম আর ভাবতে লাগলাম, মেয়েটাকে দেখে উচ্চ বংশের মেয়ে মনে হচ্ছে। মেয়েটা স্টেশনে কেন শুয়েছিল? দূর মাথায় কিছুই আসতেছে না। দোকানদার এসে বলল, কি খাবেন? আমি কিছু খাবারের নাম বললাম। তারপর মেয়েটাকে বললাম, আপনি কি খাবেন? আপনি যা অর্ডার দিবেন তাই খাবো। আমি কিছু ভালো ভালো খাবারের অর্ডার দিলাম। তারপর খাবার দিলে আমি খেতে শুরু করলাম। দেখি মেয়েটা কিছুই খাচ্ছে না। আমি বললাম, কি ব্যাপার, আপনি কিছু খাচ্ছেন না যে? আসলে আমি না নিজের হাতে খেতে পারি না, আমার আম্মু খাইয়ে দিত। তো এখন তো আপনার আম্মু নেই। আম্মু নেই তো কি হয়েছে, আপনি তো আছেন। বলে কি মেয়েটা, আমি তো আমার মধ্যে নাই। মানে? আপনি খাইয়ে দিবেন, প্লিজ দেন না, খাইয়ে দিলে কি হয়? মেয়েটার মায়াবী কণ্ঠ শুনে আর না করতে পারলাম না। কেমন যেন নার্ভাস ফিল হচ্ছে। মেয়েটা তৃপ্তি সহকারে খাচ্ছে। তারপর দোকানদার বিল দিয়ে বের হয়ে স্টেশনে চলে আসলাম। আমি মেয়েটাকে বললাম, তো এইবার আমি যাই, ট্রেন আসার সময় হয়ে গেছে। মেয়েটা কেমন করে চেয়ে আছে, মনে হচ্ছে মেয়েটা কিছু বলবে, তাই আমি বললাম, কিছু বলবেন? না। তারপর আমি চলে আসলাম ট্রেনে। আর মাত্র 5 মিনিট আছে ট্রেন ছাড়তে। আমি আমার সিটে বসে রইলাম। কিছুক্ষণ পর কে যেন পিছন থেকে আমাকে জড়িয়ে ধরেছে। সারি নিয়ে দেখলাম মেয়েটা। আমি বললাম, কি ব্যাপার, আপনি চলে আসতেন যে? আমাকে বাঁচান প্লিজ, না হলে ওরা আমাকে ধরে নিয়ে যাবে। আমি পিছনে দেখলাম কয়েকটা মস্তান টাইপের ছেলে মেয়েটাকে খুঁজছে। মেয়েটা আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরছে। ওর ঠোঁটজোড়া আমার তৃপ্ত মরুভূমি বুকের সাথে লেপ্টে গেছে। এবার বুঝলাম মেয়েটা কাদেরকে ভয় পাচ্ছে। তারপর আমি মেয়েটাকে বললাম, এই মেয়ে, ভয় পাবার কোনো দরকার নেই, আমি আছি, আমি থাকতে তোমার কিছু হবে না। লোকজন আমাদের দিকে শকুনের মতো তাকিয়ে আছে। দেখলাম ছেলেগুলো এদিকেই আসতেছে। এখন আমি কি করব ভেবে পাচ্ছি না। দুজন হলে ওদের যে করে হোক ব্যবস্থা করতে পারতাম, কিন্তু ওরা 5-6 জন। মাস্তান টাইপের 6 জন ছেলে এগিয়ে আসতেছে। দুজন হলে কভার করে ফেলতাম, কিন্তু ওরা তো 6 জন, এখন কি করব? তা আবার ট্রেনের ভিতরে। তারপর আমি মেয়েটাকে বললাম, এই মেয়ে, চলো ট্রেন থেকে নেমে যাব। মেয়েটাকে নিয়ে লাফিয়ে ট্রেন থেকে নেমে গেলাম ছেলেগুলো দেখার আগেই। তারপর একটা সিএনজি নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। মেয়েটিকে একা ছাড়া ঠিক হবে না, তাই সাথেই করে বাসার দিকে রওনা হলাম। আর মেয়েটার মুখ চোখে দেখেই বোঝা যাচ্ছিল মেয়েটা একটা নিরাপদ স্থান খুঁজছিল আত্মগোপন করার জন্য। দূর আর বাড়ি যাওয়া হলো না, তাই নিজের ভাড়া করা বাসার দিকে রওনা হলাম, যেখানে আমি ভাড়া থাকি। চাকরির সুবিধার জন্য সিএনজিতে বসে আছি। মেয়েটা আমাকে ভয় পেয়ে এখনো জড়িয়ে ধরে আছে। আমার কেন জানি খুব ভালো লাগছে, তাই আবার মেয়েটাকে কিছুই বলিনি। মেয়েটার কাঁধে হাত রেখে আমিও ওকে আবদ্ধ করে রেখেছি। বাসায় পৌঁছানোর পরে, এই যে নামেন, বাসায় এসে পড়েছি। মেয়েটা আমাকে এখনো ছাড়তেছে না। আল্লাহ, কি যে করি, এক মুসিবতে না পড়ে গেলাম।
তার মধ্যে এলাকার বিবিসির জানালা কিছু সংবাদ পাত্রের মহিলার তাকিয়ে আছে ঘুটঘুট করে। তাদের কাজ খালি কোনো একটা কিছু শুনলে বা দেখতেই হয়েছে পুরো মহল্লা করে ফেলবে সেই খবর। আল্লাহ, কাম সারছে। আমি শিওর একটু পর বাড়িওয়ালা এসে বলবে ঘর ছেড়ে দিতে। ধুর, যা হবার হবে, এখন এত কিছু ভেবে লাভ নাই। মেয়েটাকে নিয়ে বাসায় ঢুকলাম দরজা খুলে। এই যে মেয়ে, তুমি একটু বসো, আমি ফ্রেশ হয়ে আসতেছি। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসলাম, মাত্রই পকেটের ফোনটা বেজে উঠলো। বের করে দেখি আমার ফোন। বাবা, তুই আসছিস তো? না আম্মু, আসা হবে না, তোমরা সবাই যাও বিয়েতে। আমার অফিসে খুব জরুরি কাজ পড়ে গেছে। আম্মুকে মিথ্যা কথা বললাম। আর কি করব মিথ্যা ছাড়া। আজ মামাতো বোনের বিয়ে যেতে পারলাম না বলে আম্মু মন খারাপ করলো। আচ্ছা বাবা, সাবধানে থাকিস। এই যে মেয়ে, তুমি কি ফ্রেশ হবা? কিন্তু আমার তো কাপড় নেই। আচ্ছা ওয়েট, আলমারি থেকে একটা শাড়ি বের করে দিলাম, যাও ফ্রেশ হয়ে এটা পরে আসো। মেয়েটা শাড়িটা আমার হাত থেকে নিয়ে ওয়াশরুমে গেল। ভাইরা ভাবতেছেন হয়তো আমার আলমারিতে শাড়ি কিভাবে আসলো। ভাই, শাড়ি কেনা আমার আলমারিতে আরো অনেক কিছু আছে মেয়েদের, কারণ আমি কখনো কোথায় গেলে যদি কোনো কিছু ভালো লাগে সেগুলো কিনে নিয়ে আসি আমার ভবিষ্যৎ বউয়ের জন্য। আর ব্যাচেলারদের মন কত রকম লাড্ডু ফোটে সেটা তো কম বেশি সবাই জানেনি। যাক, মেয়েটা আসুক, তার থেকে রহস্য জানতে হবে। কে ওই ছেলেগুলো, আর কেনই বা তার পিছনে তারা করছিল। কাঠের উপর বসে আছি। একটু পর মেয়েটা আমার দেওয়া নীল কালারের শাড়িটা পরে বের হলো। আমি তো হা করে তাকিয়ে আছি মেয়েটার দিকে। আমার মনে হয় কোনো পরি ভুল করে আমার রুমে ঢুকে পড়েছে। এত অপরূপ লাগছিল মেয়েটাকে। ঘাড়ের একপাশ করে চুলগুলো ছেড়ে দিয়েছে, আর তার থেকে টুপ টুপ করে পানি ঝরে পড়ছে। ইচ্ছে করছে কাছে টেনে এনে ঘাড়ের মধ্যে কয়েকটা চুমু বসিয়ে দেই। এই কি ভাবছি আমি এসব? এই যে, আপনি এভাবে কি দেখেন? হ্যাঁ, পরি দেখি, পরি মানে পরি কোথা থেকে এলো আবার? আরে ধুর, কি বলি, মানে কিছুই না। আচ্ছা, কে ছিল ওই ছেলেগুলো, আর কেনই বা তোমার পিছু নিচ্ছে? তাহলে সমস্ত ঘটনা বলতে হবে আপনাকে। শুরু থেকে শুনবেন? শুনবো। প্রথমে আমার নাম দিয়ে শুরু করি। আমার নাম হিয়া। আমি এবছর অনার্স সেকেন্ড ইয়ারে উঠেছি। আর আমার বাবা হচ্ছে বিজনেসম্যান, মা গৃহিণী। আমার বাবা মা আর আমি মিলে সুখী পরিবার। আমাদের দিনকাল ভালো যাচ্ছিল, কিন্তু হঠাৎ এক কালো সাপের নজর পড়ে আমার উপরে। আমি কলেজ থেকে আসার সময় লক্ষ্য করতাম একটা গাড়ি রোজ আমার পিছু নিত, কিন্তু কে বা কি তার পরিচয় জানতাম না। হঠাৎ একদিন কলেজ শেষ করে বাসায় গিয়ে দেখি অনেক লোক এসেছে বাসায়, কিন্তু লোকগুলো স্বাভাবিক মানুষের মতো না। দেখতেই বোঝা যাচ্ছিল মাস্তান টাইপের লোকেরা। ভিতরে ঢুকতেই দেখতে লাগলাম আব্বুর সাথে একজন কথা বলছে বিয়ের বিষয়ে। সে নাকি আমাকে বিয়ে করতে চায়। আমাকে প্রথম দেখতেই তার ভালো লেগে গেছে। লোকটার গালে একটা ক্ষত দেখা যাচ্ছিল, সম্ভবত কেউ ছুরি দিয়ে আঘাত করেছে লোকটার গালে। আব্বু লোকটাকে সরাসরি না করে দেয় যে মেয়ে এখন বিয়ে দিবে না, কিন্তু লোকটা নাছোড়বান্দা, ওর আমাকেই চাই। আব্বু স্ট্রিক্ট না বলে দিয়েছে যে আমাকে বিয়ে দিবে না। লোকটা হঠাৎ পিছন থেকে একটা পিস্তল বের করে আব্বুর গলায় ধরে আর বলে, তুই দিবি না, তোর ঘাড়ে দিবে। সময় মাত্র 3 দিন, নিজ ইচ্ছায় মেয়েটা আমার হাতে তুলে দিবি, না হয় 3 দিন পর এসে মেয়েটা জোর করে তুলে নিয়ে যাব। তারপর লোকগুলো চলে যায়। আব্বুরও পাওয়ার কম না, আব্বুর পরিচিত অনেক মানুষ আছে। আব্বু লোকাল থানায় ফোন করে ওসিকে সব জানায়, কিন্তু ওসি সরাসরি না করে দেয়। এই কেস নিতে পারবে না সে, কারণ যার বিরুদ্ধে কেস করব সে নাকি এই শহরের নাম করা মাস্তান। সবাই তার হুকুমেই চলে। আব্বু হার মেনে নেয় নাই। আব্বুর এক বন্ধু আছে, তাকে সমস্ত ঘটনা খুলে বলে। সে ডিসি, সেও বলে আমার কিছু করার নাই রে, কারণ সে নাকি অনেক বড় মাফিয়া। তার সাথে পাঙ্গা নেওয়া মানে মৃত্যুকে ডেকে আনা। তবে আসাদুজ্জামান, তুই যেহেতু আমার বন্ধু, তোকে একটা সাজেশন দেই। আসাদুজ্জামান হচ্ছে আমার বাবার নাম। তুই তোর মেয়েকে অন্য কোথাও পাঠিয়ে দে, কারণ ওর সাথে পাঙ্গা নিয়ে পেরে উঠবি না, বরং নিজের মেয়েকে হারাবি। তাই আব্বু আমাকে গ্রামে খালার কাছে পাঠাবে ভাবে। রাতের মধ্যেই সব ব্যবস্থা করে খালার বাড়ির উদ্দেশ্যে পাঠিয়ে দেয়, কিন্তু কিভাবে জানি জানোয়ারগুলো খবর পেয়ে যায় আর আমার পিছু নেয়। তাই আমি মাঝ রাস্তায় বাস থেকে নেমে পালিয়ে যাই আর এখানে চলে আসি। জানোয়ারগুলো এটাও খবর পেয়ে গিয়েছে হয়তো আমি স্টেশনে আছি, তাই তারা সেখানে খোঁজ করতে এসেছিল। কি বলো এসব? তোমার সাথে এত কিছু ঘটে গিয়েছে, আমি তো নিজেকে ঠিক রাখতে পারতেছি না। আপনি বলুন কি করব এবার? আচ্ছা সমস্যা নেই, তোমার যত সময় দরকার এখানে থাকতে পারো। আর তুমি এখানে একদম নিশ্চিন্তে থাকো, কেউ তোমার চুল পরিমাণ ক্ষতিও করতে পারবে না। আচ্ছা, আপনার নামটা কি? আমার নাম হচ্ছে আরাফাত। আচ্ছা তুমি থাকো, আমি বাজার করে নিয়ে আসি, রান্না করতে হবে। না না, আমি একা থাকতে
পারবো না, আমার খুব ভয় করে একা থাকতে। এই মেয়ে, ভয়ের কি আছে? আমি 2 মিনিটে যাব আর 2 মিনিটে চলে আসবো। তুমি দরজা লাগিয়ে বসে থাকো, আর নয় টিভি আছে, টিভি দেখো। আচ্ছা, তাড়াতাড়ি আসবেন কিন্তু, দেরি হলে কিন্তু কান্না করে দিব। আচ্ছা, তাড়াতাড়ি আসবো। তারপর হিয়া ভিতর থেকে দরজা আটকে দিল। আমি বাজারে চলে গেলাম, কারণ বাজার না করলে দুইজনেরই না খেয়ে থাকতে হবে। আর ভেবেই অবাক লাগছে, এত বড় একটা মেয়ে কিন্তু কথাবার্তা আর চালচলনের মধ্যে একটা বাচ্চামি ভাব। 30 মিনিটের মধ্যে বাজার করে বাসায় গেলাম। বাসায় গিয়ে ডাক দিতেই দরজা খুলে দিল। হয়তো এত সময় আমারই অপেক্ষা করছিল মেয়েটা। তারপর বাজারগুলো গুছিয়ে রান্না করতে চলে গেলাম। একটু পর দেখি মেয়েটা রান্নাঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছে। কি কিছু বলবে? না, এমনিতেই রান্না দেখছিলাম। ও, তারপর রান্না করে খেতে বসলাম। কিন্তু মেয়েটার একটা রোগ আছে, আপনারা তো জানেনই, নিজের হাতে খেতে পারে না, তাই খাইয়ে দিতে হলো। এভাবেই সারাদিন কেটে গেল। মেয়েটা আমার সাথে আগের থেকে একটু ফ্রি হয়ে গিয়েছে। মেয়েরা যথেষ্ট পরিমাণ মিশুক, একদিনেই বুঝে গেলাম। রাতের বেলা ঘুমাতে যাব, তখন বাঁধলো বিপত্তি। কি করব? খাট একটা, থাকবো কোথায়? কারণ একটা মেয়ের সাথে এভাবে খাট শেয়ার করে থাকা যাবে না। তাই বালিশ নিয়ে সোফায় চলে গেলাম। এই এই, কি করছেন? কোথায় যাইতেছেন? কেন সোফায়? সোফায় কেন? খাট কি হয়েছে? কই কিছু হয়নি তো। তাহলে খাটে না ঘুমিয়ে সোফায় ঘুমাবেন কেন? কারণ আমি খাটে ঘুমালে আপনি কোথায় ঘুমাবেন? কেন খাটে? মানে? খাটে মানে খাটে, মধ্যে একটা বর্ডার দিয়ে দুজন দুপাশে ঘুমাবো। তাহলে ঠিক আছে। তারপর ভয়ে ভয়ে দুজনে শুয়ে পড়লাম। মেয়েটা হয়তো ঘুমিয়ে গেছে, কিন্তু আমার ঘুম আসছে না। শুয়ে শুয়ে ভাবতে লাগলাম, কিরে, বিবিসির জানালাগুলো কি এখনো পর্যন্ত বাড়ির মালিকের কানে দেয় নাই? আমি একটা মেয়েকে নিয়ে ঘরে উঠেছি, আজ এত ভালো হয়ে গেল, বা মহিলাগুলো তো ভালোই। ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। সকালে বেলা ঘুম ভাঙলো চিল্লাচিল্লির শব্দে। ধুর, এত সকালে কে আবার চিল্লাচ্ছে? উঠে গিয়ে দরজা খুলতে যাব, কিন্তু উঠতে পারতেছি না। লক্ষ্য করে দেখি হিয়া আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে, আর অন্যদিকে দরজা কে জানি অনব্রত বাড়ি দিচ্ছে। হিয়াকে ছাড়িয়ে উঠে দরজা খুলে তো আমি অবাক। পুরো মহল্লাবাসী আমার ঘরের সামনে এসে একত্রিত হয়েছে। তাদের মধ্যে সবার সামনে রয়েছে বিবিসি জানালা আপা। বাড়িওয়ালার কানে মনে হয় এখনো পৌঁছে যায় নাই খবর। এলাকার কয়েকজন বয়স্ক চাচা আমার পরিচিতই। এখানে থাকতে থাকতে অনেকের সাথে পরিচিত হয়ে গেছি। তখন চাচা বলল, আরে বা, তুমি নাকি অচেনা মেয়েকে নিয়ে ঘরে উঠছো? এমন খবর আমার কানে আসলো। আসলে চাচা, কই দেখি মেয়েটা বাহির করো। আমি গিয়ে হিয়াকে ডেকে তুললাম। হিয়া, একটু উঠো, বাইরে অনেক মানুষ এসেছে। হিয়া ঘুম থেকে উঠে বাইরে আসলো। এই মেয়ে, তুমি কে? আর আরাফাতের বাসায় কি করো? আরাফাতের তো এখনো বিয়ে হয়নি, না হলে ভাবতাম যে বউ নিয়ে ঘরে এসেছে। হিয়া তো চাচার এতগুলো প্রশ্ন শুনে চুপ করে আছে। কি বলবে কিছুই মাথায় কাজ করতেছে না। হিয়ার হাত পা যেন কাঁপা শুরু করে দিছে। এমন সময় চাচাকে আমি বললাম, আসলে হয়েছে কি চাচা, আমরা দুজন দুজনকে বহু আগের থেকে ভালোবাসি। ওর ফ্যামিলির কেউ রাজি নাই, তাই গতকাল আমরা পালিয়ে বিয়ে করে ফেলেছি, আর আমার বাসায় ওকে নিয়ে এসেছি। হিয়া তো পুরো আমার কথা শুনে হিয়া আমার দিকে মিটি মিটি করে তাকাচ্ছে। আমি এক কথা ভয়ে ভয়ে বেড়ে ফেললাম। কি করব বলুন? তাছাড়া তো কোনো উপায় নেই। হিয়ার সব যেন মাথার উপর দিয়ে গেল। তাহলে ঠিক আছে বাবা, তোমার নতুন জীবন সুখী হোক। তখন বিবিসি জানালার মেয়েটি বলল, চাচা, ও বিয়ে করেছে বললো আর আপনি মেনে নিলেন? পাড়ার পরিবেশ নষ্ট করেছে এই ছেলে বিয়ে করেছে যে প্রমাণ দেখাও। ঠিক বলেছো খুশি। বিবিসি জানালাটার নাম খুশি। আবার যাও গিয়ে কাবিন নামা নিয়ে এসো, আমরা সকলে দেখবো যে তোমরা আসলে বিয়ে করেছো কিনা। আমি তো এবার শেষ। আমি এখন কি করব কিছুই ভেবে পাচ্ছি না। কোন জ্বালায় পড়লাম আমি? এবার আমাকে কে বাঁচায়? উফ, আমি তো বাঁচার জন্য এমনটা বললাম, কিন্তু এখন আরো ভালোভাবে ফেসে গেলাম। শালি বিবিসি জানালা, তোর একবার পাই হাতে নাতে, তখন বুঝবি মজা। অন্যের পিছনে লাগলে কেমন লাগে। এদিকে হিয়া তো আমার দিকে রাগি লুকে তাকিয়ে আছে। হিয়া তো অন্যদিকে তাকিয়ে ফিসফিস করে কি যেন বলতেছে। খচ্চর বেটাকে কে বলতে বলেছে বিয়ে হয়েছে আমাদের, আর আমরা দুজন বহু আগের থেকে একজন আরেকজনকে ভালোবাসি? এখন নো, ঠেলা সামলাও। চাচা, আসলে হয়েছে কি, কাবিন নামা তো হাতে পায় নাই, সব উকিলের কাছেই আছে। আমরা শুধু বিয়ে করে এখানে চলে এসেছি। তখন বিবিসি জানালার মেয়েটি বলল, চাচা, বললাম না, বেটা আমাদেরকে গোল খাওয়াচ্ছে। বিয়ে করেছে কিন্তু কাবিন নামে এখনো হাতে পায় নাই। শোনো বাচ্চা, আমাদের এসব বললে শুনছি না। এমন কোন একটা প্রমাণ দেখাও যে তোমরা বিয়ে করেছো, না হলে কিন্তু আমাদের হাত থেকে ছাড়া পাবে না, বলে দিলাম। আমি তো মাথা নিচু করে আছি। কি করব এখন? কোনো ঝামেলায় পড়লাম। আমার শরীর কাঁপছে, ভয়ে কিছুতেই বলতে পারছি না। আর এদিকে এলাকার মানুষজন সিসি করতেছে আমাদের দুজনকে নিয়ে। তখন বিবিসির জানালার মেয়েটি বলল, দেখছেন চাচা,
মাথা নত করে আছে, মানে এখানে কোনো গাবলা আছে। ওরা মিথ্যা বলতে আছে চাচা। এই সবাই থামেন, আমি বলি কি মন দিয়ে শুনে। ওরা বিয়ে করেছে কি করে নাই সেটা পরের ব্যাপার। যেহেতু ওরা দুজন একসাথে একই বাসায় রাত যাপন করছে, তার মানে আসলেই বুঝতেছেন তো, সবার সম্মুখে ওদের আবার বিয়ে হবে। কি বলেন সবাই? আমি এই কথা শুনে তো হয়ে গেলাম। আমি এখন কি করে এখান থেকে বের হব আমি কিছুই বুঝতে পারতেছি না। এদিকে সবাই এতে সম্মতি দিল। শেষমেশে কাজী সাহেবকে এনে এলাকাবাসী জোর করে আমার আর হিয়ার বিয়ে দিয়ে দিল। এখানে মানা করার কোনো সুযোগই নাই। মানা করার দূরের কথা, এমন কথা আনলেও এলাকাবাসী মিলে আমাকে আর হিয়াকে কাঁচা গিলে খেয়ে ফেলবে। বিয়ে শেষে একজন আপা এসে আমার রুমটাতে বাসর ঘর সাজিয়ে দিয়ে গেল। রুমের বাইরে দাঁড়িয়ে আছি, ভিতরে ঢুকবো কি ঢুকবো না দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলাম। কারণ মেয়েটাকে বিপদের মুখ থেকে বাঁচিয়ে আনলাম, আর সে নিজেই আবার বিপদের মুখে ফেলে দিলাম। ধুর, যা হওয়ার হবে, এত কিছু ভেবে লাভ নাই। রুমের ভিতরে গিয়ে দেখি মেয়েটা খাটের উপরে বসে আছে ঘোমটা দিয়ে। একটু সামনে যেতেই কান্নার আওয়াজ কানে আসলো। ওর কাছে গিয়ে, ওই হিয়া কান্না করছো কেন বলে যেই না ওর হাতটা ধরলাম, অমনি এক ঝাটকা দিয়ে হাতটা ছাড়িয়ে নিল আর বলল, আপনি আমার হাত ধরেছেন কোন সাহসে? হিয়া আসলে আমায় ক্ষমা করে দাও, আমি সব কিছুই বুঝে শুনে করিনি। বিশ্বাস করো, তোমাকে এইভাবে ফাঁসানোর কোনো ইচ্ছাই আমার ছিল না। হয়েছে, আর বলতে হবে না। আপনি আমার জীবনটাই ধ্বংস করে দিয়ে এখন ক্ষমা চাচ্ছেন? হিয়া ফুপিয়ে ফুপিয়ে প্রচুর কান্না করছে। আমি আর থেকে একটু দূরে সরে দাঁড়ালাম। আমারই বা কি দোষ বলুন? এমন একটা দুর্ঘটনা ঘটবে কে জানে। এমন সময় হিয়া আমার কাছে একটা আবদার করে, এই যে শুনছেন, আমি আম্মুর সাথে কথা বলবো, প্লিজ দয়া করে আমাকে আপনার ফোনটা দিবেন? অবশ্যই, এই নিন। হিয়া আমার হাত থেকে ফোনটা নিয়ে ওর বাসার নাম্বার ডায়াল করে ফোন দিল। ফোনটা রিসিভ করতেই হিয়ার আম্মু বলে কান্না করতে করতে বারান্দায় চলে গেল। কে জানি আর কত কি দেখতে হবে। আমি আর শুনতে পেলাম না ওদের মাঝে কি কথা হলো। বেশ অনেকটাই সময় পর হিয়া এসে আমার হাতে ফোনটা দিয়ে বলল, আমার আম্মু আপনার সাথে কথা বলতে চাই, প্লিজ লাইনে আছে, একটু কথা বলুন। এরপর হিয়ার কাছ থেকে ফোনটা রিসিভ করে বারান্দায় চলে এলাম আর ওনাকে সালাম দিলাম। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম বাবা, আমি হিয়ার আম্মু বলছি। বাবা, যা হয়েছে হয়েছে। হিয়া আমাকে সব বলেছে, ফার্স্ট টু লাস্ট। বিয়ে জীবনে একবারই হয়। বাবা, তোমার পায়ে পড়ি, আমার মেয়েটাকে দেখে রেখো। আর বাবা, তোমার যা বর্ণনা দিল হিয়া, তাতে বুঝে নিছি তুমি কতটা ভালো মনের মানুষ। তবে বাবা, হিয়া কান্নাকাটি করছিল ওকে নিয়ে যাওয়ার জন্য। বাবা, তুমি তো জানোই হিয়া হয়তো তোমাকে সবটা খুলে বলেছে। এখানে পরিস্থিতি ভালো না, তোমার শ্বশুর মশাই অনেক কষ্টে সবটা ম্যানেজ করে রেখেছে। হিয়া যদি আবার এখানে আসে তাহলে বড় ধরনের সমস্যা হবে। প্লিজ বাবা, আমাদের দিকে তাকিয়ে একটু ম্যানেজ করে নাও প্লিজ। আচ্ছা আন্টি, সমস্যা নাই, আপনি ওটা নিয়ে টেনশন করেন না। আপনার মেয়েকে আমি দেখে রাখবো। এই ছেলে আন্টি মানে কি? হ্যাঁ, আম্মু বলো আম্মু। আচ্ছা আম্মু, আপনি টেনশন করিয়েন না, আমি হিয়াকে দেখে শুনেই রাখবো। এরপর কথা বলা শেষ করে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। যাক, হিয়ার বাসা থেকে মেনে নিয়েছে। যাক, যেভাবেই হোক মনের আশাটা পূর্ণ হয়েছে। হিয়াকে প্রথম দেখেই ভালো লেগে গিয়েছিল। কথা বলা শেষ করে রুমে এসে দেখি হিয়া শুয়ে আছে আর নাক টেনে টেনে কান্না করতেছে। আমি গিয়ে ওকে জড়িয়ে ধরলাম, কারণ এখন তো আমার বউ। এই খচ্চর বেটা, আমাকে জড়িয়ে ধরলেন কোন সাহসে? এখন কি তোমার জড়িয়ে ধরতে সাহস লাগবে নাকি? কারণ এখন তুমি আমার বউ, যখন ইচ্ছা জড়িয়ে ধরতে পারবো। আর শাশুড়ি আম্মু বলে দিয়েছে তোমাকে দেখে শুনে রাখতে, তাই তোমার দেখাশোনা করতেছে। ছাড়েন বলছি, নাহলে অনেক খারাপ হবে কিন্তু। কি খারাপ হবে শুনি? এমন সময় আমার হাতে জোরে একটা কামড় দিয়ে উঠে পালিয়ে যাবে, এমন সময় খপ করে ওর হাতটা ধরে ফেললাম আর একটানে আমার কাছে নিয়ে আসলাম। এই বউ, কই যাও? তোমার দেখাশোনা করতে হবে তো। মানে কি? মানে কি বুঝবা এখন, ওয়েট। এরপর আস্তে আস্তে ওর ঠোঁট জোড়ার দিকে এগোতে লাগলাম। ঠোঁট জোড়া অনব্রত কাঁপতেছে। আমার তো ওর কোমল ঠোঁট জোড়া দেখে নেশা লেগে গেছে। তারপর ওর ঠোঁট জোড়াগুলো নিজের দখলে নিয়ে নিলাম। প্রায় 10 মিনিট পর ছেড়ে দিলাম। দুজনেই হাঁপাচ্ছি। এমন সময়, কি হলো এটা? কই কি হলো? বউকে আদর করলাম। ছি, আপনার লজ্জা করে না একটা মেয়ের সাথে ভাবে নোংরামি করতে? আর কি বললেন বউ? বউ মানে কিসের বউ? কোথাকার বউ? দুজনে একটা খারাপ পরিস্থিতির শিকার হয়েছি, আর সেটাকে আপনার কাছে বিয়ে মনে হয়? ছি, আপনি এতটা নিচু মনের সেটা ভাবতে আমার ঘৃণা হচ্ছে। তার চেয়ে বরং নিজ ইচ্ছায় ওই অসৎ লোকের কাছে বিয়ে বসে সব বিলিয়ে দিতাম, তাহলে আজকের মতো একটা দুর্দিন দেখতে হতো না। লিজিয়া, তুমি আমায় ভুল বুঝো না। আসলে আমি নিজের মধ্যে ছিলাম না এত সময়। আমি আসলে এমন না, কিন্তু আজ কেন জানি নিজেকে ঠিক রাখতে পারিনি। হয়েছে,
আর নিজের দোষ ঢাকতে হবে না। আপনি কেমন নরপশু সেটা আমার দেখা হয়ে গেছে। আর কয়েকটা দিন, তারপর তলাক দিয়ে চলে যাব বাবা মায়ের কাছে। তারপর যদি ওই নরপশুটাকে বিয়ে করতে হয় তাহলে সেটাই করব। প্লিজ হিয়া, এমনটা করো না। তোমার কাছে হাত জোড় করে ক্ষমা চাচ্ছি। জীবনে বিয়ে একবারই হয়, তোমার আম্মু সেটা বলেছে আর আমিও সেটা বিশ্বাস করি। এরপর আর কোনোদিন এমন দ্বারা অসৎ আচরণ করব না, তোমাকে কখনো ছুঁয়ে দেখবো না। প্লিজ তাও এরূপ করিও না। আপনি কি মনে করেছেন আপনি আমাকে এসব বলে আটকাতে পারবেন? সেটা কখনোই না। আর আমি এই বিয়ে মানি না, এটা একটা দুর্ঘটনা। হিয়া, আমি ভুল করেছি, তার জন্য তো হাত জোর করে ক্ষমা চাচ্ছি। আমি কি ক্ষমার যোগ্য না? প্লিজ স্টপ। আপনার চেহারাও দেখতে ইচ্ছা হচ্ছে না আমার। আপনি আমার সামনে থেকে যান। আমি যাচ্ছি, তুমি ঘুমিয়ে পড়ো। আমার ঘুমাতে ইচ্ছে করতেছে না। তারপর বারান্দায় চলে গেলাম। নিজের কাছে নিজের ঘেন্না করছে। কিভাবে করতে পারলাম আমি এমনটা আচরণ করতে? আমি না হয় মেয়েটাকে ভালোবেসে ফেলেছি, কিন্তু মেয়েটা তো আমাকে ভালোবাসা দূরের কথা, আমাকে একসেপ্টই করতে পারেনি। এখন কিভাবে কি করব আমি? ইয়া যদি সত্যি আমাকে ডিভোর্স দিয়ে দেয়, আমার কপালের ভাগ্য ওর মতো একটা মেয়ে পেয়েছি, সেটা হোক কোনো ঘটনা চক্রে। কি করব মাথায় যেন কিছুই কাজ করছে না। মেয়েটা আমার উপরে খুব রাগ করেছে, তার চেয়ে বড় কথা ভুল বুঝছে। এখন ওর রাগ কমাবো কি করে? যে কাজ করছি এখন তো ওর সামনে গিয়েও দাঁড়াতে পারবো না। ফোনটা বের করে সাজ্জাদকে ফোন করলাম, কিন্তু ফোন রিসিভ করলো না। জাবেদকে ফোন করলাম, দু একবার রিং পড়তেই রিসিভ করলো। জাবেদ আমার সাথে জব করে, একই অফিসে। আমার এই শহরে বেস্ট ফ্রেন্ড বলতে সাজ্জাদ আর জাবেদই আছে। হ্যাঁ, কি রে দোস্ত, হঠাৎ এত রাতে কল করলি? দোস্ত, একটা সমস্যা হয়েছে, এখন একটু দেখা করতে পারবি? কি বলিস? এত রাতে দেখা করবি মানে কিছু হয়েছে নাকি? আর তুই নাকি বাড়ি গিয়েছিলি, একদিনে এসে গেলি? প্লিজ দোস্ত, দেখা করাটা খুব জরুরি। এখন একটু বাধায়, তারপর তোকে সব খুলে বলছি। আচ্ছা, 15 মিনিটের মধ্যে আসতেছি, তুই রেডি হয়ে চলে আয়, কেমন? আমি বেরোচ্ছি। এরপর বারান্দা থেকে উঠে বের হয়ে যাব, রুম ক্রস করে মেন দরজা খুলে বাইরে যাব। এমন সময় দেখি হিয়া খাটের উপরে শুয়ে কাঁথা মুড়ি দিয়ে কান্না করতেছে। কি করব আমি এখন? মেয়েটাকে যে কাঁদিয়ে দিয়েছি, মানুষ থেকে কখন যে শরীর খেকো হয়ে গেছে নিজেও জানি না। না, কাঁদুক কিছুটা সময়, তাহলে যদি কিছুটা স্বাভাবিক হয়। কারণ আমার করা অস্বাভাবিক আচরণ হয়তো এখনো ভুলতে পারেনি। আমি মেইন দরজা খুলে বের হয়ে এলাম। হিয়া আমার আভাসও পেল না, বাঁধে গিয়ে বসে আছি। একটু পর জাবেদ এলো। কিরে, এত জরুরি তলব করলি যে, কিছু হয়েছে বল? জাবেদকে শুরু থেকে শেষ সমস্ত ঘটনা খুলে বললাম, আর এটাও বলেছি যে আমি ওকে ভালোবেসে ফেলেছি। দোষ, এত কিছু হয়ে গেল আর আমি আভাসও পেলাম না। আর তুই যা করেছিস সেটা করা তো উচিত হয়নি। হোক না সেটা ঘটনা চক্রে বিয়ে, কিন্তু মেয়েটাকে কিছুটা সময় দেওয়া দরকার ছিল তোর সাথে স্বাভাবিক হওয়ার জন্য, কিন্তু তা করিসনি। দোস্ত, এইভাবে বলিস না। আসলে নিজেকে সংযত রাখতে পারিনি, কিন্তু এখন কিভাবে কি করব কিছু একটা বলে দে। কিভাবে কি করলি আমিও তো ভেবে পাচ্ছি না। দেখ দোস্ত, কিছু একটা বের কর প্লিজ। হ্যাঁ দাঁড়া, পেয়েছি, শোন তাহলে। তারপর জাবের একটা ফর্মুলা বলে দিল। আপনারা শুনিয়েন না, গল্পের সাথে থাকলে এমনিতেই শুনতে পারবেন। ধন্যবাদ বন্ধু। এইভাবে আরো কিছু সময় কথা বলে বাসার দিকে রওনা দিলাম, কারণ বেশ রাত হয়েছে। যাবে তো চলে গেল। অন্যদিকে হিয়া ঘুমায়নি, মনে মনে ভাবতে থাকে, মানুষটাকে মনে হয় একটু বেশি কথা শুনিয়ে ফেলেছি। ধুর, মাথা ঠিক ছিল না। কিন্তু লুচুটা কোথায় গিয়েছে দেখি। ডিভোর্স দেব সেটা না হয় পরে দেখা যাবে, কিন্তু লোকটা তো আমার উপকার করেছে, সেটা কি করে ভুলি? আর উনি তো ইচ্ছে করে আমি বিয়ে করেনি, দোষ তো উনার না। তারপর উঠে বারান্দায় চলে গেল। কিরে, বারান্দায় তো নাই। তারপর কিচেন রুমে খোঁজ করে, সেখানেও নাই। কিরে, লোকটা গেল কোথায়? সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজলো, কিন্তু আমার কোনো নাম শুনে নিশানাও নাই। হঠাৎ দরজার দিকে চোখ পড়ে, দরজা হালকা একটু খোলা। তার মানে কি লোকটা আমায় রেখে বাইরে চলে গেছে? ইস, আমার উপর মনে হয় খুব রাগ করেছে। আল্লাহ, এখন যদি আর ঘরে না আসে বা আমায় রেখে যদি কোথায় চলে যায়। হিয়ার মনে ভয় কাজ করতে শুরু করে দিল। সারা বাড়িতে হিয়া একা, হিয়ার খুব ভয় করতেছে। অনেকটা সময় হয়ে গেছে আমার আসার কোনো নাম নিশানা নাই। দেখে হিয়া কান্না করে দেয়। এমন সময় দরজা খুলে আমি ঘরে প্রবেশ করি। হিয়া তো আমাকে দেখতে পেয়েই দৌড়ে আসে আর আমাকে ঝাপটে জড়িয়ে ধরে, আর আবেগে হিয়া কান্না করে দেয়। এই কি করছো? ছাড়ো ছাড়ো বলছি। আর কি হয়েছে? এইভাবে কান্না করার কি আছে? কোথায় গিয়েছিলেন আপনি? কেন, তুমি জেনে কি করবা? আমার খুব ভয় করছিল একা একা। তো আমি কি করব? তখন মনে ছিল না যখন বলেছিলে চোখের সামনে থেকে চলে যেতে? হিয়া চুপ করে আছে। ঠিকই তো বলছি, তখন এইভাবে না বলে তো আর যেতাম না। যাও গিয়ে ঘুমিয়ে পড়ো। আপনি ঘুমাবেন না? আমায় নিয়ে তোমার না ভাবলেও মনে হয় চলবে। হিয়া ঘুমানোর জন্য চলে গেল আর শুয়ে শুয়ে ভাবতে লাগলো, কেমন করে লুচুটা।
ভেবেছি সরি বলবো, কিন্তু মুড নিয়ে আছে পুরো একদম। আমিও মুড নিয়ে থাকবো? যা শালার, এখানে তো মুডের বন্যা বইয়ে গেল। এরপর আমি গিয়ে সোফায় ঘুমিয়ে পড়লাম। সকালবেলা তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে নাস্তা বানিয়ে নিলাম, তারপর রেডি হয়ে নাস্তা খেয়ে নিলাম, কারণ আজ থেকে আবার অফিসে যেতে হবে। এমন সময় হিয়া ঘুম থেকে উঠে দেখে আমি রেডি হচ্ছি। এই এই, কই যান? আমাকে রেখে চলে যাচ্ছেন নাকি? না, অফিসে যাব। আমি তাহলে একা একা ঘরে কি করব? আমি আপনার সাথে যাব। তুমি পাগল হয়ে গেছো নাকি? আমি তোমাকে নিয়ে অফিসে যাব? কোন পাগল কামড়াইছে আমাকে? তাহলে সারাদিন আমি একা একা থাকবো কি করে? সেটা তুমি জানো, আমি কিভাবে বলবো? ভাবনায় কত দেখো না, লাগবে না আমাকে নেওয়ার। আমিও একা একা থাকতে পারবো, কারোর সাহায্যের দরকার নেই। তাহলে তো ভালোই, আমি গেলাম। আর হ্যাঁ, নাস্তা বানিয়ে রেখেছি, খেয়ে নিও। হিয়ার এইভাবে মনে হয় 3000 ভোল্টের ঝটকা লাগলো গায়ে। আল্লাহ, খাবো কি করে আমি? উনি আমাকে খাইয়ে না দিলে? এই এই, শুনেন না, কি হয়েছে আবার? আমাকে নাস্তা খাইয়ে দিবে কি? আপনি তো চলে যাচ্ছেন। এখন কেন? তুমি না বললে তোমার কারোর কোনো সাহায্যের দরকার নেই, এখন আবার নাস্তা খাইয়ে দিতে হবে? এমন করেন কেন? আমি তো ওইটা অন্য কারণে বলেছি। আচ্ছা, চুপচাপ ফ্রেশ হয়ে এসো, আমি নাস্তা রেডি করে তোমায় খাইয়ে দিব। তাড়াতাড়ি যেতে হবে, না হয় অফিস টাইম লেট হয়ে যাবে। তারপর হিয়া ফ্রেশ হয়ে আসলো, তারপর ওকে খাইয়ে দিয়ে অফিসে চলে গেলাম। অফিসে এসে কাজ করতে করতে দুপুর হয়ে গিয়েছে, খাবার জন্য ব্রেক দিয়েছে। ক্যান্টিনে খেতে যাব, এমন সময় হিয়ার কথা মনে পড়লো। আল্লাহ জানে মেয়েটা কি খেয়েছে, কে জানে। এরপর স্যারকে বলে বাসায় চলে গেলাম ছুটি নিয়ে, কারণ হিয়াকে খাইয়ে দিতে হবে। আর ঘরে কোনো খাবার রান্না করা নাই, কি খাবে মেয়েটা? বাসায় এসে কলিং বেলটা চাপ দিচ্ছি, কিন্তু দরজা খোলার কোনো নাম গন্ধই নাই। দরজা ধাক্কা দিতেই দরজা খুলে গেল। হিয়া, এই হিয়া, কোথায় তুমি? আমি সারা বাড়ি খোঁজ করে কোথাও হিয়াকে দেখতে পেলাম না। কি করি এখন? মনের মধ্যে একটা ভয় ঢুকে গেল। হিয়া ঠিক আছে তো? হঠাৎ মনে হলো বারান্দায় দেখিনি এখনো। বারান্দায় গিয়ে দেখি হিয়া একটা চেয়ারের উপর বসে ঘুমিয়ে আছে, আর হাত থেকে অনবরত রক্ত ঝরে পড়তেছে। হিয়া, এই হিয়া! ডাক দিতে লাফ দিয়ে উঠে দাঁড়িয়ে গেল। এই, আমি আরাফাত। ও, আপনি কখন এলেন? রাখো, তোমার কখন এলেন, আগে বলো হাতের এই অবস্থা কি করে হলো, আর কেন রক্ত ঝরছে? আসলে হয়েছে কি, খুব খিদে পেয়েছিল। কি খাবো কিছুই পাচ্ছিলাম না। কিচেন রুমে গিয়ে দেখি নুডলসের প্যাকেট। মনে করেছিলাম সেটা রান্না করব, কিন্তু সেটার জন্য পেঁয়াজ কাটতে গিয়ে হাত কেটে ফেলেছি। কি, তুমি পেঁয়াজ কাটতে গিয়ে হাত কেটে ফেলেছো? কতগুলো রক্ত বের হয়েছে সেই খেয়াল আছে তোমার? পুরো ফ্লোর লাল হয়ে আছে রক্তে, আর এখনো এটাতে কিছু দাওনি কেন? রক্ত পড়তেছে তো। এমন করে বকেন কেন? ক্ষুধা পেয়েছে, তার উপরে হাত কেটে ফেলেছি, আবার আপনি এসে বকাও দিচ্ছেন। চুপ একদম, বকা দিব না তো কি? হ্যাঁ, বকা খাওয়ার মতো কাজ করলে। কিছু খুঁজে পাচ্ছিলাম না তো। তারপর আমি কথা না বাড়িয়ে তাড়াতাড়ি ড্রেসিং টেবিল থেকে ফার্স্ট এড বক্সটা বের করে হাতটা বের করে ব্যান্ডেজ করে দিলাম। যাও, এবার চুপচাপ বিছানার উপরে গিয়ে বসো। বাধ্য মেয়ের মতো কাঠের উপরে গিয়ে বসলো। আমি আসার সময় খাবার নিয়ে এসেছি বাইরে থেকে, সেগুলো দুটো প্লেটে করে পরিবেশন করে নিয়ে গেলাম হিয়ার কাছে। তারপর হিয়াকে খাইয়ে দিলাম নিজ হাতে, সেও নিজে খেয়ে নিল। হিয়া ভেবে পায় না হয়তো যে আমি ভালো না খারাপ। ওই দিনের আচরণের কথা হিয়া এখনো ভুলতে পারে নাই। হয়তো মনে মনে এটাই ভাবছে যে কয়দিনও এখানে আছে, তার ভালো খারাপ নিয়েই ভেবে লাভ নাই। আর মাত্র কিছুদিন তারপর সে এখান থেকে চলে যাবে। আমিও মেয়েটাকে সেভাবে বুঝেই উঠতে পারছি না। কখনো বাচ্চাদের মতো আচরণ করে, আবার কখনো কঠোর ব্যবহার করে। মনে মনে ভাবতে থাকি, আচ্ছা হিয়া কি সত্যি আমাকে ছেড়ে চলে যাবে? যদি সত্যি চলে যায়, আমি ভালোবাসবো কাকে? না, আর ভেবে লাভ নাই। যে করেই হোক ওকে নিজের করে রাখবো। আমি হিয়ার কাছে যাই। এই হাতের ব্যথা কমেছে তোমার? হ্যাঁ, কিছুটা। আচ্ছা, রেস্ট করো। কেমন? আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। এরপর আমিও নিজে সোফায় চলে যাই রেস্ট করতে। শুয়ে রেস্ট করতেছি, হঠাৎ ফোনটা বেজে ওঠে। ফোনটা বের করে দেখে আমার আব্বু ফোন করেছে। আমি তো ভয় পেয়ে যাই আব্বুর নাম্বার দেখে। আল্লাহ, কিছু জেনে গেল না তো? ফোনটা রিসিভ করে ভয়ে ভয়ে সালাম দিলাম। ওয়ালাইকুম আসসালাম। আরাফাত, তুমি কাল একটু বাড়িতে এসো, জরুরি কথা আছে। তোমার জন্য মেয়ে দেখতে যাবো আমরা। আমি মনে মনে যেটা ভয় পাচ্ছিলাম সেটাই হলো। কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানে সন্দেহ হয়। আব্বু হঠাৎ কাল মেয়ে দেখবে? তোমায় আসতে বলেছি, আসবে। তোমার মা একটা একা হয়ে গেছে। তোমার বাদর ছোট বোনটা তো কাজ করতেই চায় না, ঘরের সব কাজ তোমার মায়ের একা করতে হয়। তোমার মা আর আমি মিলে ঠিক করেছি তোমাকে বিয়ে করিয়ে দিব। কাল তো অফিস থেকে ছুটি দিবে না তো? আমি জানি না এত কিছু। তোমায় আসতে বলেছি, তুমি আসবে। আর কিভাবে আসবে সেটা তুমি জানো। দরকার হয় চাকরি ছেড়ে চলে আসো। এখানে তোমার রফিক মামাকে বলে একটা চাকরির ব্যবস্থা করে দিব।
আচ্ছা আব্বু, কাল আসবো আমি। তারপর ফোনটা রেখে দিলাম। এখন কি করব আমি, কারণ হিয়াকে তো আমি বিয়ে করে নিয়েছি। আবার বিয়ে, আল্লাহ, এখন কেলেঙ্কারি হয়ে যাবে মনে হচ্ছে। চিন্তায় চিন্তায় সেদিন চলে যায়, কিন্তু হিয়াকে বুঝতে দিলাম না। পরদিন সকালবেলা উঠে সব কাপড় চোপড় গুছিয়ে নিলাম। দেশে রওনা দিলাম। প্রায় বাড়িতে পৌঁছে গিয়েছি। বাড়িতে পৌঁছে দরজার বেল বাজায় আর আম্মু এসে দরজা খুলে দিল। আরাফাত, এই মেয়েটাকে? আম্মু, আসলে ওর নাম হচ্ছে হিয়া, আর হিয়া হচ্ছে তোমার বৌমা। আমরা বিয়ে করে নিয়েছি। কি? কই গো আরাফাতের আব্বু, তোমার বাদর ছেলে বিয়ে করে বউ নিয়ে এসেছে। আল্লাহ, এখন আমাদের আয়োজনের কি হবে? কি হয়েছে আরাফাতের? আম্মু এত চেঁচাচ্ছ কেন? তোমার ছেলে বিয়ে করে বউ নিয়ে এসেছে। আব্বু পাশ ফিরে দেখে আমি সত্যি বউ নিয়ে এসেছি। আব্বু তো রাগ উঠে গেছে। আরাফাত, তোর আম্মু যা বললো সব কি সত্যি? আব্বু। কি করে পারলি এমনটা করতে? হ্যাঁ, আমরা কি মরে গেছি নাকি? আমাদের বললে কি আমরা তোদের বিয়ে দিতাম না? আমি তো চুপ করে আছি। হিয়া তো আমার আব্বুর রাগ থেকে ভয় শেষ। হিয়া ভয়ে আমার সাথে চুপসে লেগে আছে। যাও, যা করেছে এখন আর কি করার। আরাফাতের মা, বৌমাকে নিয়ে রুমে যাও। না, আমি যাব না আমার স্বামীকে ছাড়া। আপনাদের খুব রাগ, পরে আমাকেও মারবেন। এই কথা বলেই আমাকে শক্ত করে হাত দিয়ে চেপে ধরে আছে। আমার আব্বুর রাগ তো নিমিশে উদা হয়ে গেছে হিয়ার এমন বাচ্চামি দেখে। আর আমি তো অবাক, হিয়া কি বললো এটা? স্বামীকে ভক্তি করে কবে থেকে শিখলো? তখন আব্বু বলল, এই মেয়ে এদিকে এসো। না, আগে বলেন, আমাকেও কি থাপ্পড় মারবেন? আরে না পাগল, ছেলের বউয়ের গায়ে কেউ হাত তোলে নাকি? এই হিয়া, যাও, কিছু বলবে না? বাহ, মাশাল্লাহ, আমার বৌমা তো দেখতে খুব সুন্দর। তো মা, আমার এমন বদমাশ ছেলের কপালে তোমার মতো সুন্দরী বউ জুটলো কি করে? হিয়া তো লজ্জায় শেষ। ইস, কি করে বলে এসব? শালার বাপটা হিটলার, নিজের পোলারে বদমাইশ কয়। তখন আব্বু বলল, মা, মুরব্বীদের সবসময় সম্মান করতে হয়। নতুন বিয়ে করেছো, যাও তোমরা শাশুড়ির আম্মুকে সালাম করে আসো। হিয়ার সাথে সাথে আম্মুকে সালাম করলো, সাথে আব্বুকেও। যাও, অনেকটা পথ জার্নি করে এসেছো, এখন একটু রেস্ট নাও। এরপর দুজনকেই উপরে চলে যাই, যেখানে আমার রুম। আপনার আব্বুর খুব রাগ, তবে মনটা কিন্তু অনেক ভালো। হ্যাঁ, তুমি তো ভালোই বলবে, কারণ তোমার যে সুনাম করেছে আর আমাকে বদমাইশ বলেছে, হিটলার বাপ একটা। যাই হোক, আপনার থেকেও ভালো আছে। আপনার মতো তো আর না, মানুষের শরীরে লোভ সামলাতে পারে না। হিয়ার কথা শুনে আমার মনটা একদম ছোট হয়ে গেছে। আমি তো মজা করে বলেছি, তার জন্য আমাকে খারাপ উপমা দিতে হবে? হ্যাঁ, মানছি আমি শরীর খেকো, ভুল করে না হয় ওই দিন ওর সাথে অমনটা করে ফেলেছি, কিন্তু ভালোবেসে যে খাইয়ে দেই, দেখাশোনা করি, ওগুলার কি কোনো মূল্য নাই ওর কাছে? হ্যাঁ, ঠিকই বলেছো, আমার শরীরে লোভ সামলাতে পারি না, কারণ আমি শরীর খেকো। আর চিন্তা করো না, সময় হলে এটার জন্য আফসোস করবে। যেদিন কোনো স্পর্শ করেছি, আজ কেন করছি না? আমি চোখে পানি নিয়ে মন খারাপ করে রুম থেকে বেরিয়ে হয়ে আসতাম। কি রে, লোকটা আবার কি হলো? ধুর, মন খারাপ করলে করুক, আমার কি? আমি তো সত্যিটাই বলেছি, আর আফসোস কখনোই করব না। আমি রুম থেকে বের হয়ে ছাদে চলে যাই। থাক আর না, অনেক ভালোবেসেছি, আর ভালোবাসবো না। এত কিছুর পরেও আমি দোষী, কারণ আমার করা একটা ভুল আচরণ তোমার মনে গেঁথে গেছে। তার থেকে বড় কথা, আমি তোমার যোগ্য না। আচ্ছা, এইখান থেকে আমি ওকে ছেড়ে দিব। সে মুক্তি চায়, মুক্তি দিয়ে দিব। আর আজ থেকে দেখবে তুমি আমার আসল রূপ। ভালোবেসেছি, এখন মন থেকে ছুঁড়ে ফেলে দিব হিয়া নামক ব্যক্তিটাকে। অনেকটা সময় পর আমি ছাদ থেকে নিচে নামলাম। ছাদ থেকে নেমে রুমের দিকে যাই। যখন রুমে ঢুকবো, হঠাৎ কেউ একজন দৌড়ে এসে আমাকে ধূপধাপ মারতে শুরু করে। এই, কি করছিস? মারছিস কেন? তারপর হিয়া বলল, এই মেয়ে, তুমি ওনাকে মারছো কেন? সেটা আপনার না জানলেও চলবে। আমি আমার ভাইকে মারবো না কাটবো সেটা আমার ব্যাপার। আর কুত্তা, তুই বিয়ে করেছিস, আমাকে বলিসনি কেন? বাহ, ভালোই তো। আমি তো তোর বোন না, আমায় বলবি কেন? যা, তোর সাথে আজ থেকে সব সম্পর্ক শেষ। জান্নাত কলেজ থেকে মাত্রই এসেছে আর জানতে পেরেছে হয়তো। প্লিজ বোন, আমার কথা শোন, তোকে সব বলছি, প্লিজ এমন করিস না। কি শুনবো? হ্যাঁ, কি শোনার আছে? আর যা করার তো করেই নিয়েছিস। তোর বিয়ে নিয়ে আমার কত স্বপ্ন ছিল, কিন্তু তুই সব ভেস্তে দিলি। জান্নাত, আগে তুই একটু শান্ত হ, সব বলতেছি। ওকে। তারপর জান্নাতকে সব বললাম। জান্নাত ওকে সবাই বুঝালাম, কিন্তু আমার কত প্ল্যান ছিল তোর বিয়েটা নিয়ে, সেটার কি হবে?
পকেট থেকে মানিব্যাগটা বের করে 5,000 টাকা দিলাম। ধর, যা, আমার বিয়েতে মজা করতে পারিসনি বলে তোকে ঘুষ দিলাম, যা মন চাই করিস। তুই জানিস আমি অল্প টাকায় ঘুষ নেই না। আরো 5,000 দে। কি, আরো 5,000? হ্যাঁ দে বলছি, বলে হাত থেকে খপ করে মানিব্যাগটা নিয়ে আরো 5,000 টাকা নিয়ে নিলাম। আল্লাহ, আমার টাকা! চলে গেল। আরাফাত চুপ করে খাটে বসে বসে গান শুনতেছে। নিচে নামার পর হিয়ার সাথে একটা কথাও বলে নাই। এই যে শুনছেন, আরাফাত গান শোনায় ব্যস্ত। এই যে শুনছেন বলে জোরে চিৎকার দিল। এই মেয়ে, কি হয়েছে? এইভাবে সারে মতো চেঁচাচ্ছ কেন? আমার খিদে পেয়েছে, আমি কিছু খাবো। তো আমি কি করব? কেন, আমাকে কিছু খাইয়ে দিবেন? আমার এত টাকা পড়ে নাই তোমাকে খাইয়ে দিতে। নিচে কি আম্মুকে বলো। এমন করেন কেন? দেখো, তোমার সাথে রসিকতা করার মুড নাই, এখন চোখের সামনে থেকে যাও। হিয়া মন খারাপ করে নিচে চলে গেল। লোকটাকে খাইয়ে দিতে বলেছি, তাই বলে লোকটা আমার সাথে এমন করলো। এবার বুঝো কেমন লাগে। ভালো তো বেসেছিলাম, কিন্তু বাসতে দাওনি তো। এত কিসের আধিক্যতা? হিয়া নিচে গিয়ে রান্নাঘরের সামনে দাঁড়িয়ে আছে। আরাফাতের আম্মু হিয়াকে দেখতে পেয়ে, কি রে মা, কি হয়েছে, কিছু বলবি? আসলে আমার না খুব খিদা পেয়েছে। ইস রে, আমার তো খেয়ালই ছিল না তোরা এসেছিস, তোদের নাস্তা দিতে। আচ্ছা এদিকে আয়, আমি খাবার বেড়ে দিচ্ছি, খেয়ে নে। আমি তো এত খেতে পারি না, বাসায় সবসময় আম্মু খাইয়ে দিত, এখন তো উনিও খাইয়ে দিচ্ছেন না, কিভাবে খাবো? আচ্ছা এদিকে আয়, আমি খাইয়ে দিচ্ছি। তারপর আরাফাতের আম্মু হিয়াকে খাইয়ে দেয়। কিন্তু আজ কেন জানি হিয়া খাবার খেয়ে তৃপ্তি পাচ্ছে না, কারণ এই কয়দিন আরাফাতের হাতে খেতেও, তাই অল্প একটু খেয়ে রুমে চলে আসে। তখন আরাফাত গান শুনছিল। হিয়া রুমে এসে চুপচাপ বসে আছে। একটু পর দুপুর হয়ে আসে, সবাই একসাথে খাবার খেয়ে নিজের রুমে রেস্ট করছে। আরাফাতও রেস্ট করছে, খাটে হাত পা মেলে শুয়ে আছে। এই হাত পা গুছান, আমিও রেস্ট করব। এখানে জায়গা পাবেন না, এখন অন্য কোথাও গিয়ে রেস্ট করেন। মানে কি? তো আমি কোথায় যাব? যেখানে মন চায় সেখানে যাও, কিন্তু এখানে জায়গা পাবেন না। দূর, লাগবে না আমার জায়গা। বলে সোফায় গিয়ে বসে পড়ে। আরাফাত বিকেলবেলা ঘুম থেকে উঠে দেখে হিয়া সোফায় ঘুমিয়ে পড়েছে। ইস, দেখতে কি মায়াবী লাগছে, কিন্তু দেখতে যতটা কিউট, মনের দিক দিয়ে তার বিপরীত। মন বলতেছে কিছু নেই মেয়েটার। আরাফাত ঘর থেকে বের হয়ে এলাকায় ঘুরতে বের হয়, আবার ঘোরাফেরা করে সন্ধ্যায় বাসায় আসে। বাসায় এসে হিয়ার সাথে কোনো কথা বলে না, পুরোপুরি অ্যাভয়েড করে এখন হিয়াকে। এইভাবে আরো 2 দিন চলে যায়। হিয়ার সাথে কোনো কথাই বলে না আরাফাত এখন। হিয়া যদি কোনো কথা বলে তার উত্তর দেয় না। হিয়া তো ভালো করেই উপলব্ধি করতে পেরেছে আরাফাত তার সাথে বারবার হয়ে চলতেছে। ধুর, যেমন ইচ্ছা হয় করুক, আমার কি। আর কয়টা দিন মাত্র, তারপর আম্মুরা আসলে উনাদের সাথে চলে যাব খচ্চরটাকে ডিভোর্স দিয়ে। আরাফাত বলে উঠল, আম্মু, আমার অফিসে ছুটির সময় প্রায় ফুরিয়ে এসেছে, কাল থেকে অফিসে যেতে হবে, আজ চলে যাব আমি। সে কি রে, আর কয়েকটা দিন থেকে গেলেই তো হয়। না আম্মু, আবার কিছুদিন পর ছুটি নিয়ে আসবো। আচ্ছা, বৌমাকে সাথে করে নিয়ে যাবি নাকি? তোমরা ভালো জানো আমার সাথে যাবে না থাকবে। আচ্ছা নিয়ে যা, কারণ একা একা থাকিস, কথা বলা একটা সঙ্গী হলেও হবে। ওর মতো মেয়ে হবে আবার আমার কথা বলার সঙ্গী, আর মেয়ে খুঁজে পেলে না তুমি। তখন আম্মু বলল, তো কখন যাবি? এই তো খেয়ে রওনা দিব। আচ্ছা দাঁড়া, আমি খাবার রেডি করছি। তারপর খেয়ে দিয়ে রেডি হয়ে নিলাম। তারপর সবার থেকে বিদায় নিয়ে হিয়াকে সাথে করে নিয়ে চলে আসলাম। গাড়িতে বসে আছি আর মনে মনে ভাবছি, যাই, ভালোই হয়েছে হিয়াকে আমার সাথে দিয়ে। এতদিন তো আম্মু খাইয়ে দিয়েছে, কিন্তু এখন কে খাইয়ে দিবে? সে আমার কাছেই ঘুরে ঘুরে আসতে হবে। বাসায় পৌঁছে কিছুটা সময় রেস্ট নিলাম। পরে বিকালে সাজ্জাদকে ফোন দিয়ে অনেকটা সময় আড্ডা দিলাম। দুজন মিলে বেশ রাত করে বাড়িতে ফিরে এসেছি। আর আসার সময় বাইরে থেকে কিছু খাবার নিয়ে এসেছি, কারণ আজ রান্না করবার মতো কোনো শক্তি নাই শরীরে। হিয়ার খাবারগুলো টেবিলে বেড়ে রেখে নিজে খেয়ে শুয়ে পড়েছি। ঘুমে চোখটা প্রায় লেগে এসেছে। এমন সময় হিয়া ডাক দিল। মেজাজটা পুরো বিগড়ে গেল একদম। তাও কিছু বললাম না। ডাকছো কেন, কি হয়েছে? অবশ্য কি হয়েছে সেটা আমার অজানা নয়। একটু খাইয়ে দিন না। কি, তুমি আমার ঘুম নষ্ট করেছো তোমায় খাইয়ে দেওয়ার জন্য? এই মেয়ে, সমস্যাটা কি? হ্যাঁ, বুঝলাম না। দিন না একটু খাইয়ে, এমন করেন কেন? না, পারবো না আমি খাইয়ে দিতে। নিজের খাবার নিজে গিয়ে খাও, না হয় না খেয়ে থাকো। হিয়া মন খারাপ করে চলে যায়। হিয়া খাবারগুলো নিয়ে বসে আছে, কিন্তু আরাফাত তো খাইয়ে দিবে না। তাই সে নিজেও শুরু করে খেতে, কিন্তু ঠিকঠাক মতো খেতে পারছে না। এক লোকমা দিলেও তার বেশিরভাগ বাইরে গিয়ে পড়তেছে। না, গিয়ে দেখি মেয়েটা কি করে। আস্তে আস্তে ডাইনিং টেবিলের দিকে যায়। গিয়ে দেখে হিয়া পুরো দুনিয়াদারি করেছে, ভাত ছিটিয়ে ছুটিয়ে। আকাশের মায়া লাগে হিয়াকে দেখে। আকাশ কিছু না বলে গিয়ে হাত ধুয়ে আসে আর খাবারটা হাতে নিয়ে
এই হা করো। হিয়া কান্না করে দিছে। আজ খেতে পারি না দেখে এমন করছেন? থাক, সমস্যা নেই, আর কয়টা দিন সহ্য করুন, তারপর আর কষ্ট দেব না আপনাকে। তারপর আরাফাতের হাত থেকে খাবারটা মুখে নিয়ে নেয়। এখন কেমন লাগে? কষ্ট আমি পাচ্ছি, তোমারও তো কিছুটা প্রাপ্য। হিয়া নাক টেনে টেনে কান্না করছে আর খাবার খাচ্ছে। এই মেয়ে, চুপ, কান্না করবা না একদম, না হয় এখনই উঠে যাব আমি। পরে তোমার খাবার তুমি কিভাবে খাবে সেটা তুমিই জানো। এই না না, আর কান্না করব না। তারপর আরাফাত হিয়াকে খাইয়ে দেয় আর হিয়া চুপচাপ সমস্ত খাবারটা শেষ করে গিয়ে শুয়ে পড়ে। আরাফাতও গিয়ে শুয়ে পড়ে। সকালবেলায় আরাফাত নাস্তা রেডি করে হিয়াকে ডাক দেয়। হিয়া উঠে নাস্তা করে নেয়। রেডি হও। কেন? কারণ আমার সাথে অফিসে যাবে তুমি। কেন? সেদিন তো রেখে গেছেন, আজ কেন নিয়ে যাবেন? সেদিন রেখে গিয়ে আমার শিক্ষা হয়ে গেছে, পুরো ফুলও রক্তে ভাসিয়ে ফেলেছো। আর না, রেডি হও তাড়াতাড়ি, আমার অফিসের জন্য লেট হচ্ছে। আরাফাত হিয়াকে নিয়ে অফিসে চলে যায়। সবাই তো অবাক হিয়াকে দেখে, মনে হয় মেয়ে কোনোদিন দেখে নাই। অফিসের কলিগগুলা আরাফাতের তো সেই লেভেলের রাগ উঠতেছে, তাও ঝিম ধরে আছে। আরাফাত হিয়াকে নিয়ে নিজের কেবিনের পাশে একটা জায়গায় আসে, সেখানে বসিয়ে দিয়ে সে নিজের কেবিনে চলে যায় আর কাজে মন দেয়। একটু পর আরাফাতের কেবিনে মারিয়া আসে। সে অফিসের বসের মেয়ে। আরাফাত, মেয়েটাকে? কোন মেয়েটা? তুমি যাকে সাথে করে নিয়ে এসেছো। ও, ওটা কেউ না, আমার ফ্রেন্ড। মিথ্যা বললো কারণ মারিয়া আরাফাতকে পছন্দ করে, তবে আরাফাত করে না। আর এখন যদি সত্যিটা বলে দেয় তাহলে মারিয়া সিনক্রেট করবে। তাহলে ঠিক আছে। বলেই আরাফাতের কোলের উপর গিয়ে বসে। কি করছো কি মারিয়া? এগুলো কিন্তু ঠিক হচ্ছে না। কেউ যদি এখন এসে এসব দেখে তাহলে কেলেঙ্কারি হয়ে যাবে। এই তুমি চুপ থাকো তো, একদম কোনো কথা বলবে না। বলেই আরাফাতের ঠোঁটে আঙুল দিয়ে স্লাইড করতে থাকে। শোনো, আর তোমার তো কয়েকটা দিন, তারপর আমি আব্বুকে বলি তোমায় বিয়ে করে নিব, আর তোমায় অনেকগুলো বাবু উপহার দিব। এমন সময় হঠাৎ হিয়া আরাফাতের কেবিনের দিকে আসে। আর যখন কেবিনের দরজা খুলে ভিতরে ঢুকে তখন দুজনকে এই অবস্থায় দেখে না বলে চোখে হাত দিয়ে ফেলে। মারিয়া তো রেগে মেগে আগুন। এই মেয়ে, তোমার সাহস তো কম না? তোমাকে কেবিনে আসার অনুমতি কে দিছে? অন্যদিকে আরাফাতের তো লজ্জায় পুরো মাথা শেষ। আল্লাহ, এখন মেয়েটা আমায় কি ভাববে? আর সেদিন যে আচরণটা করেছি সেটার জন্য এমনিতে ওর চোখে খারাপ হয়ে আছি, তার উপর এখন আবার এইসব। সরি সরি, আমি আসলে বুঝতে পারিনি, প্লিজ আমায় ক্ষমা করে দিন, আর এমন ভুল হবে না। বলে কেবিন থেকে বের হয়ে যায়। মারিয়া, তুমি এমন আচরণ না করলেও পারতে ওর সাথে। চুপ থাকো, একদম একটাও কথা বলবে না। রোমান্স করতে ধরেছি তখন ওই মেয়ের আসতে হবে। হ্যাঁ। আরাফাত কি বলবে কিছুই বুঝে উঠতে পারছে না। আরাফাতের খুব খারাপ লাগছে, কারণ হিয়া যে তার বিয়ে করা বউ, কাকে কি বলবে সে? না পারছে মারিয়াকে কিছু বলতে, না পারছে হিয়াকে। মারিয়া রেগে মেগে আরাফাতের কেবিন থেকে বের হয়ে যায়। অন্যদিকে হিয়া চুপচাপ বসে আছে আর একটু আগের ঘটনাটা খালি চোখে ভাসছে। হিয়ার কেন জানি মনে হচ্ছে ওর শরীর থেকে ওর কলিজাটাকেও বের করে নেওয়ার চেষ্টা করতেছে। কেন এমন লাগছে আমার? ওই লোকটা তো আমার কেউ না। ঘটনাচক্রে বিয়ে হয়েছে আমাদের, আমি তো ওই লোকটাকে স্বামী হিসেবে মানি না, কিন্তু কেন ওই ঘটনা দেখার পর থেকে এমন লাগছে আমার? কেন এত খারাপ লাগছে? হিয়া লক্ষ্য করে ওর চোখের কোণ বেয়ে পানি বেয়ে পড়তেছে। আরাফাত চুপচাপ কেবিনে বসে আছে। ওর মনের মধ্যে খালি একটা জিনিস বারবার ঘুরপাক খাচ্ছে, সে হিয়ার সামনে গিয়ে কিভাবে দাঁড়াবে। যতই হোক, আমার বিয়ে করা বউ তো। দুপুরে খাওয়ার জন্য ব্রেক দিয়েছে। আরাফাত কেবিন থেকে বের হয়ে হিয়াকে ডাকতে যায়, কারণ ওকে খাইয়ে দিতে হবে। তার আগে পিয়নকে দিয়ে ক্যান্টিন থেকে খাবার আনিয়ে রেখেছে সে। গিয়ে দেখে হিয়া চুপচাপ বসে আছে। এই হিয়া, চলো, খাবারের সময় হয়ে এসেছে, তোমাকে খাইয়ে দিতে হবে। দরকার নেই আমাকে খাইয়ে দেওয়ার, আমি আজ থেকে নিজ হাতে খাওয়ার চেষ্টা করব, কারোর সাহায্যের প্রয়োজন নেই। কি বলছো এসব তুমি? তোমাকে খাইয়ে না দিলে তো খেতে পারবে না, সব ছড়িয়ে ছিটিয়ে একাকার করবে। ছড়িয়ে ছিড়িয়ে একাকার করলে করব, আপনি গিয়ে এই মেয়েটাকে খাইয়ে দিন, আমাকে খাওয়াতে হবে না। আরে পাগল নাকি? আমি আমার বউকে না খাইয়ে দিয়ে অন্য মেয়েকে খাইয়ে দিতে যাব কেন? এখন আসছে বউ বউ করতে, তখন মনে ছিল যখন কোলে নিয়ে রোম্যান্স করছিলেন? আরে আজীব তো, ও তো জোর করে আমার কোলে। থাক, আর মিথ্যা বলতে হবে না, আমি আপনার হাতে খাবো না, ওই ডাইনিকে গিয়ে খাইয়ে দেন। এই ওয়েট ওয়েট ওয়েট, আমার একটা জিনিস মাথায় কাজ করতেছে না। কি? ওই মেয়ের সাথে রোম্যান্স করেছি, তাতে তোমার এত রাগ হচ্ছে কেন? তুমি তো আমাকে স্বামী হিসেবে মানো না, আর তোমার তো খুশি হওয়ার কথা। কি? আমার কেন রাগ হতে যাবে? আপনার যা মন চায় তাই করেন, আমার কি? আর আমার রাগ কি এত সস্তা নাকি? সস্তা না, দামি তা দেখা যাচ্ছে। এই এই, কি বলতে চান আপনি? হ্যাঁ, কিছু না, চলো খাবার খাবে। না, আমি খাবো না বলেছি। তোমার খেতে হবে না, আমি তোমায় খাইয়ে দিব।
কোলে জোর করে কোলে তুলে নিজের কেবিনে নিয়ে যায়। কেউ নাই, সবাই খাবার খেতে ক্যান্টিনে গেছে, তাই কারণ নজর পড়লো না। তবে আরাফাতের কেন জানি মনে হচ্ছে হিয়া ও আরাফাতকে ভালোবাসে। না হয় ওর এত জ্বলতেছে কেন? হিয়াকে কেবিনে নিয়ে গিয়ে কোল থেকে নামিয়ে দেয়, তারপর হাত ধুয়ে খাবার হাতে। হিয়া, এই হা করো। না, করব না। দেখো এখন কিন্তু ভালো হচ্ছে না। ভালো না হলে নাই, আমার কি? শেষবারের মতো বলতেছে হা করো, না হয় না খাইয়ে দিয়ে রাখবো একদম। হিয়ার খুব খিদে পেয়েছে, আর এবার যদি হা না করে লুচুটা আর খাইয়ে দিবে না পরে। তাই হিয়া হা করে। আরাফাত হিয়াকে খাইয়ে দিয়ে নিজে খেয়ে নেয় আর হিয়াকে পাশে বসিয়ে রেখে অফিসের কাজ করতে থাকে। এমন সময় আরাফাতের ফোনটা বেজে ওঠে। ফোনটা হাতে নিয়ে দেখে অপরিচিত একটা নাম্বার। প্রথমে রিসিভ করে না, কারণ অপরিচিত নাম্বার আরাফাত কখনোই রিসিভ করে না। আবারও ফোন দেয় অপরিচিত নাম্বার থেকে। তারপর আরাফাত ফোনটা রিসিভ করে। হ্যালো, কে বলছেন? বাবা, আমি হিয়ার আব্বু বলছিলাম। ওর আপনি? তারপর সালাম বিনিময় করে আর লক্ষ্য করে হিয়া পাশে আছে, তাই সে কেবিন থেকে বের হয়ে যায় কথা বলার জন্য। আরাফাত বাবা, আমরা আজ আসতে চাচ্ছিলাম, যদি একটু ঠিকানাটা বলতে তাহলে আমাদের জন্য সুবিধা হতো। কি সত্যি আজ আপনারা আসবেন? হ্যাঁ বাবা। বাবা, তাহলে আমি স্টেশনে যাব আপনাদের রিসিভ করতে। আচ্ছা। তারপর সময়টা বলে দেয় আর আরাফাত সময় মতো অফিস থেকে একটু আগে বের হয়ে যায়। হিয়াকে বাসায় নামিয়ে দিয়ে, তুমি থাকো, আমি আসছি। না, আমিও যাব। আমার একা থাকতে ভয় করে, তার উপরে আবার অচেনা একটা জায়গা। আরে ভয়ের কি আছে, আমি এখন যাব আর এখনই আসবো। আচ্ছা। আরাফাত স্টেশনে চলে যায় হিয়ার বাবাকে আর ওর আম্মুকে রিসিভ করতে। আর হিয়া ঘরে বসে বসে বলতেছে, আমি জানি তো কোথায় গেছে লুচুটা, ওই ডাইনির সাথে দেখা করতে। সমস্যা নেই, আর তো মাত্র কিছুদিন, তারপর তো চলে যাব। আরাফাত হিয়ার আব্বু আম্মুকে রিসিভ করে বাড়ি নিয়ে আসে। তারপর ঘরে এসে দরজার বেল বাজায়। দিয়া দরজা খুলে যখন ওর আব্বু আম্মুকে দেখতে পেয়ে খুশিতে কান্না করে দেয় আর ওর আব্বু আম্মুকে জড়িয়ে ধরে। আরে পাগলি মেয়ে, এমন ভাবে কান্না করতে হয়? আমরা নাই তো কি হয়েছে? কত সুন্দর আর কত ভালো একটা বর পেয়েছিস। কত ভালো না ছাই, আমার কাউকে দরকার নেই। আমি তোমাদের সাথে চলে যাব ওই লোকটাকে ডিভোর্স দিয়ে। আরাফাত হিয়ার কথা শুনে মনটা একদম খারাপ হয়ে গেল। আসলে কি হিয়া আমায় ডিভোর্স দিয়ে চলে যাবে? এই মেয়ে কি বলছিস? এইসব অলক্ষণে কথাবার্তা। যা বলেছি ঠিকই বলেছি। আরে রাখো তো মেয়ের কথা, এখন অনেকটা পথ অতিক্রম করে এসেছি, একটু রেস্ট করো, পরে দেখা যাবে ওই সব কথাবার্তা। আরাফাত তাড়াতাড়ি করে বাইরের দোকান থেকে গিয়ে নাস্তা কিনে নিয়ে আসে। শ্বশুর শাশুড়ির জন্য বিকাল বেলায় সবাই মিলে নাস্তা করতে বসে। এমন সময় হিয়ার বাবা বলে, বাবা, তুমি এখানে একা থাকো, বাবা মা নেই? না, আসলে অফিসের কাজের জন্য এখানে একাই থাকি। বাবা, তুমি আমার পাগল মেয়েটাকে দেখে রাখো। আপনি এসব নিয়ে চিন্তা করবেন না, আমার বউ আমি যদি দেখাশোনা না করি তাহলে কে দেখবে? যাক, মেয়েটা একটা ভালো ছেলের কাছেই পড়েছে, এবার আমাদের আর কোনো টেনশন নাই। বাবা, আমার কিছু কথা আছে, আমি ওনার সাথে আর থাকবো না, তোমাদের সাথে চলে যাব। এতে যদি তোমরা আমাকে ওনার সাথে থাকার জন্য জোরাজুরি করো, তাহলে কিন্তু খারাপ কিছু ঘটে যাবে। ওই লোকটা একদম ভালো না। কেউ কিছু বলতে পারতেছে না, সবার মুখে বুলি বন্ধ হয়ে গেছে, কারণ হিয়ার বাবা মা হিয়ার রাগকে খুব ভয় পায়। কখন কি ঘটিয়ে বসবে কে জানে। আর আরাফাত তো চুপ করে আছে, কি বলবে সে? হিয়া তো সব সত্যি কথাই বলেছে, আমি একদম ভালো না। হিয়ার বাবা মা সেদিন থেকে পরদিন চলে যায়, হিয়াও ওনাদের সাথে চলে যায়। আরাফাত হিয়াকে যাওয়ার আগে অনেক বুঝিয়েছে, কিন্তু হিয়া আর থাকবে না। তাই কি আর করান, নসিবে লেখা ছিল না ওর সাথে এতদিন এই সংসার করব। হিয়া চলে যাওয়ার পর আরাফাতের কাছে ঘরটা কেমন জানি খালি খালি লাগছে, কিছুই যেন আর আগের মতো নেই। আরাফাতের চোখ জোড়া দিয়ে টপ টপ করে পানি ঝরে পড়ছে। মেয়েটা আরাফাতের মনে একদম গভীর ভাবে জায়গা করে নিয়েছে। তবে সমস্যা নেই, আমি আমার মতো করে ভালোবেসে গিয়েছি, আজ ভালোবাসা প্রত্যাখ্যান করেছে। একটা সময় এমন আসবে যে সেই হিয়া আমাকে পাগলের মতো খুঁজবে, কিন্তু সে আর আমায় পাবে না। হিয়া তো বাড়িতে এসে মহা খুশি, সে অনেকদিন পর নিজের বাড়িতে এসেছে। হিয়ার মা বাবা হিয়ার সাথে কেউ কথা বলে না, দুজনেই কথা বলা অফ করে দিয়েছে, কারণ আরাফাতের মতো একটা ভালো ছেলেকে সে ঠুকরে এসে গেছে। অন্যদিকে হিয়ার শহরে আসার খবর মাস্তান রানার কাছে পৌঁছে গেছে। এবার আমার হাতের থেকে তোকে কে বাঁচাবে? তোকে বউ করে ছাড়বো। হিয়া রাতের বেলায় নিজের রুমে শুয়ে আছে, তখন কয়েকটা গাড়িতে করে রানার লোকেরা আসে, যার হিয়াকে জোরপূর্বক ঘর থেকে তুলে নিয়ে যায়। হিয়ার বাবা মা আটকাতে চাইলেও ওদেরকে আটকাতে পারে না। অন্যদিকে আরাফাত রাতে খাটে শুয়ে আছে, হিয়ার স্মৃতিগুলো বারবার চোখের সামনে ভেসে আসছে। ওর চোখ জোড়া যেন আর বাঁধ মানছে না।
ইচ্ছে মতো পানি ঝরছে চোখ জোড়া থেকে। এমন সময় হঠাৎ হিয়ার বাবার ফোন করে আর বলে হিয়াকে রানার লোকেরা জোর করে তুলে নিয়ে গেছে। আরাফাত রাতে খাটে শুয়ে আছে। হিয়ার স্মৃতিগুলো চোখের সামনে ভেসে আসছে। ওর চোখ জোড়া যেন আর বাধাই মানছে না। ইচ্ছে মতো পানি ঝরছে চোখ জোড়া থেকে। এমন সময় হঠাৎ হিয়ার বাবা ফোন করে বলে, হিয়াকে রানার লোকেরা জোর করে তুলে নিয়ে গেছে। প্লিজ বাবা, তুমি কিছু একটা করো। আরাফাতের এখন কি করা উচিত কিছুই মাথায় কাজ করছে না। দেখুন, আমি এখন কিভাবে কি করব? এত রাতে, সকালে আবার অফিস আছে। ঠিকঠাক মতো না গেলে চাকরিটা আমাকে হারাতে হবে। আর সে তো আমায় ছেড়ে দিয়ে চলে গেছে। আমি কেন ওর জন্য কিছু করতে যাব? প্লিজ বাবা, এভাবে বলো না। আমার মেয়েটা না হয় ছোট, না বুঝে শুনে এমনটা করেছে, কিন্তু তুমি তো ওর স্বামী, তোমার তো যথেষ্ট বোঝ হয়েছে। তুমি যদি এভাবে মুখ ফিরিয়ে নাও তাহলে আমরা কোথায় যাব বলো? দেখুন বাবা, আমার চাকরিটা আমি হারাতে পারবো না। আর সবসময় কি আমি ত্যাগ স্বীকার করে যাব? ওর কি আমার উপরে কোনো দায়িত্ব কর্তব্য নেই? প্লিজ বাবা, তোমার চাকরি একটা চলে গেলে আমি তোমার পায়ের সামনে 10টা চাকরি এনে হাজির করবো। দরকার হয় আমার সমস্ত ব্যবসা বাণিজ্য তোমার নামে করে দেবো, তাও তুমি এভাবে মুখ ফিরিয়ে দিও না। বাবা দুঃখিত, আমায় ক্ষমা করবেন। আমি পারবো না। যার কাছে আমার কোনো মূল্য নেই তার মূল্য আমার কাছেও নেই বলে ফোনটা রেখে দেয়। অন্যদিকে হিয়ার তো খুব ভয় করতেছে। ওকে নিয়ে গিয়ে একটা রুমে আটকে রেখেছে। একটু পর রানা আসে। অনেকদিন লুকিয়েছিলে আমার কাছ থেকে, এবার কোথায় যাবে? এবার তোকে তো বিয়ে করেই ছাড়বো। প্লিজ এমনটা করবেন না, আমার স্বামী। বলতে গিয়েও আটকে গেল, কারণ আরাফাতকে তো সে ঠুকরে চলে এসেছে। বড় কথা, তাকে তো সে স্বামী হিসেবে মানে না। যদি স্বামী হিসেবে মানতো তাহলে আজ হয়তো এই দুর্দিন দেখতে হতো না। কত বড় ভুল করেছে সে, এখন হারে হারে টের পাচ্ছে। নিজেকে তৈরি কর, 2 দিন পর তোর আর আমার বিয়ে। ইয়া চুপ করে মাটির দিকে চেয়ে অঝরে চোখের পানি ঝরাচ্ছে। আরাফাতের যেন মনে হচ্ছে সে বহুমূল্য কোন একটা জিনিস হারাতে যাচ্ছে। না, আমার কি? সে যদি আমায় রেখে চলে যেতে পারে তাহলে আমার কেন এত দায়িত্ব কর্তব্য দেখাতে হবে? আরাফাত এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। সকালবেলা উঠে যথাসময়ে অফিসে চলে যায়, কিন্তু কেন জানি অফিসের কাজে মন বসছে না। তাও কাজে মন দেয়। ইয়া গতকাল থেকে এখন পর্যন্ত এক ফোঁটাও দানা পানিও মুখে নেই। সকাল পেরিয়ে দুপুর হয়ে এসেছে। রানার মানুষ এসে খাবার দিয়ে গেছে, কিন্তু সে এক ফোঁটা খাবারও মুখে নেয় নাই। যেভাবে দিয়ে গেছে ঠিক সেভাবেই পড়ে আছে। তারপর হিয়া বলল, ইস, মানুষটা আমাকে কত সুন্দর করে নিজের হাতে খাইয়ে দিত। মানুষটার কথা খুব মনে পড়ছে। ইচ্ছা করছে খাবারগুলো মানুষের কাছে নিয়ে গিয়ে বলি, এই আমাকে একটু খাইয়ে দিন না, আমার না খুব খিদা পেয়েছে। নিজের উপরে ঘৃণা হচ্ছে। এমন একটা মানুষকে কিভাবে ঠুকরে চলে এলাম। নিজের দোষে নিজের কপাল পড়েছি। এবার এমন একটা মাস্তানকে বিয়ে করতে হবে। আচ্ছা, মানুষটার কানে কি খবর পৌঁছায় নাই আমাকে যে রান্নার লোকেরা তুলে নিয়ে এসেছে? মানুষটা কি আমায় বাঁচাতে আসবে না? না, কেন আসবে? মানুষটার কি ঠেকা পড়েছে নাকি? এদিকে অফিসের পিয়ন এসে আরাফাতকে বলে, স্যার, আপনার সাথে একটা লোক দেখা করতে এসেছে। এমন অসময়ে আবার কে আসতো? আচ্ছা, আপনি কেবিনে পাঠিয়ে দিন। আচ্ছা স্যার। তারপর পিয়ন চলে গেল। একটু পর কেবিনের দরজা খুলে হিয়ার বাবা আসলো। ওনাকে দেখে দাঁড়িয়ে গেলাম। বাবা, আপনি এখানে এই অসময়ে? তোমার পায়ে পড়ি, তুমি আমার মেয়েটাকে বাঁচাও। আমার মেয়ের হয়ে আমি ক্ষমা চাচ্ছি। আমার মেয়েটাকে বাঁচানোর মতো যে তুমি ছাড়া আর কেউ নেই। উনি কথা বলতে বলতে একদম কান্না করে দিছে। প্লিজ বাবা, আপনি কান্না করবেন না। আমি দেখছি কি করা যায়। আপনি টেনশন করবেন না। আপনার মেয়ে আমি আপনার কাছে ফিরিয়ে দিব। আপনি এখন বাসায় যান। আমি রাতের মধ্যে আপনার মেয়েকে আপনার কাছে ফিরিয়ে দিব। হিয়ার বাবা চলে গেল। না, যা হয়েছে হয়েছে, যতই হোক এখনো আমরা আলাদা হইনি। আর ও এখনো আমার স্ত্রী। ও সম্মান রক্ষা করার দায়িত্ব এখনো আমার। ওকে যে করেই হোক রানার হাত থেকে বাঁচিয়ে আনতে হবে। কিন্তু কিভাবে ওকে আমি এইসব মাস্তানদের হাত থেকে ছুটিয়ে আনবো? তখন আমি সাজ্জাদকে ফোন দিলাম আর সবকিছুটা খুলে বললাম। তো এখন কি করবি? শোন, তাহলে দুজনে মিলে একটা প্ল্যান করলাম আর বললাম যাতে জাবেদকেও সাথে নিয়ে নেই। আচ্ছা ঠিক আছে, কিন্তু আকাশ, এতে তো তোর জীবন চলে যাওয়ার ভয় আছে, কারণ রানা মাসান মানুষ না, আস্তে একটা জানোয়ার। আরে সমস্যা নেই, আমার যা হওয়ার হোক, কিন্তু হিয়া যেন সহি সালামতে ওর বাবা মার কাছে ফিরে আসে। সাজ্জাদ মন খারাপ করে ফেললো। আচ্ছা, ভাবিকে সহি সালামতে বাড়ি ফিরে দিয়ে আসবো। আকাশ অফিস থেকে বের হয়ে তাড়াহুড়ো করে বাসায় চলে যায়। আর লোক সমাজে ওদের যে বিয়ে হয়েছে তার কিছু ডকুমেন্ট রয়েছে, সেগুলো নিয়ে নেয় সাথে করে। আর সময় মতো সেখানে চলে যায়। রানার বাড়িতে ঢোকার সময় ওর বাড়ির দারোয়ান ওকে আটকায়। এই বেটা, কোথায় যাওয়া হচ্ছে? রানার সাথে দেখা করতে। এই বেটা, কি বললি? রানার সাথে দেখা করতে যাচ্ছিস? তোর সাহস তো কম না? রানা ভাইয়ের নাম মুখে নিস?
বলে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। আরাফাতের মাথায় তো পুরো আগুন ধরে গেছে। উঠে গিয়ে দারোয়ানকে সজোরে একটা লাথি মারে তলপেটে বরাবর। দারোয়ান সাথে সাথে মাটিতে পড়ে যায় আর ব্যথায় চোটে সারে মতো চেঁচাতে থাকে। ওর চেঁচানি শুনে রানার লোকেরা গেটের দিকে আসতে থাকে। গেটের দিকে এসে দেখে দারোয়ান মাটিতে পড়ে আছে আর অচেনা কেউ একজন দাঁড়িয়ে আছে। রানার লোকেরা দৌড়ে যায় আরাফাতকে মারার জন্য। আরাফাত একে একে সবগুলোকে মেরে আরাফাত যেন হিংস্র জানোয়ার হয়ে গেছে, যাকে সামনে পাবে তার শরীর চিরে ফেলবে। সব কয়টাকে মেরে আরাফাত ফেলে রেখে ঘরের দিকে এগিয়ে যায়। ঘরে ঢুকবে এমন সময় আরো বেশ কয়েকজন রানার চেলাপেলা আরাফাতের সামনে আসে। আরাফাত একে একে সেগুলোকেও মেরে মাটিতে ফেলে রাখে আর সামনে এগিয়ে যায়। রানার কানে এত সময় খবর পৌঁছে গেছে নিচের ফ্লোরে হাঙ্গামা হচ্ছে। আরাফাত যখন উপরের ফ্লোরে রানার কাছে গিয়ে পৌঁছায় তখন দেখতে পায় রানা একটা চেয়ারে বসে আছে, পাশে টেবিলের উপরে পিস্তল রাখা আর ওর আশেপাশে চেলাপেলা দিয়ে ভর্তি। রানার ছেলেপেলা যেগুলো রানার আসল বডিগার্ড সেগুলো আরাফাতকে মারার জন্য এগিয়ে আসলো। রানা তাদেরকে বারণ করে, এই কে তুমি আর তোমার সমস্যা কোথায়? কানে আসে না তুমি নাকি আবার ঘরে এসে হাঙ্গামা করছো? তার কারণটা কি? কারণ হচ্ছে আমার বউকে আপনারা তুলে নিয়ে এসেছেন, তাই আমার বউকে আমি ফিরিয়ে নিতে যেতে এসেছি। এই ছেলে, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি যে তোমার বউকে তুলে নিয়ে যাব? মাথা আমার না, আপনার খারাপ হয়েছে। আমার বউকে ভালোই ভালোই ফিরিয়ে দিন, তাহলে আমি চলে যাব। রানা লোকেরা তো আরাফাতের কথায় পুরো খেপে গেছে। রানা অনুমতি দিলেই খালি আরাফাতকে মেরে কুচি কুচি করতে 2 মিনিটও সময় লাগবে না। কার কথা বলছো? রানার বডিগার্ড একজন হিয়াকে রুম থেকে নিয়ে আসে। কে এই মেয়েটা? তোমার বউ? হ্যাঁ। তার প্রমাণ কি? আরাফাত কাগজগুলো বের করে রানার কাছে দেখিয়ে বলে, এই যে আমাদের বিয়ের কাগজ। রানা আরাফাতের হাত থেকে কাগজগুলো নিয়ে যখন খুলে দেখে রানার মাথায় তো আগুন ধরে গেছে। তোর এত বড় সাহস! বলেই আরাফাতের বুক বরাবর একটা লাথি মারে। আরাফাত টাল সামলাতে না পেরে মাটিতে গিয়ে পড়ে। বুকে খুব ব্যথা পেয়েছে, সে উঠতেও পারছে না, মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। এত সময় কিছু বলি নাই, কারণ কেন আমার বাসায় এসে হাঙ্গামা করছিস সেটা জানার দরকার ছিল। কিন্তু এখন দেখি তুই আমার ভালোবাসার উপরে অধিকার জমিয়েছিস, তোকে তো আর জীবিত রাখবো না। এমন সময় হিয়া বলে উঠল, প্লিজ আপনারা ওনাকে কিছু করিয়েন না, আমি আপনার সাথে বিয়ে বসবো। প্লিজ ওনাকে আপনারা ছেড়ে দিন। কে শুনে কার কথা? রানা পিস্তলটা হাতে নিয়ে পিস্তলের ডাটটা হাতের উল্টো করে ঘুরিয়ে নেয়। আরাফাতের মারবে বলে রানা গিয়ে মাটি থেকে তুলে ওকে মারতে যাবে, ঠিক তখনই আরাফাত রানার মুখ বরাবর একটা ঘুষি মারে। রানা কয়েক হাত পিছনে গিয়ে পড়ে। রানার লোকেরা সবগুলো একসাথে এসে আরাফাতকে এলো পাথরে মারতে শুরু করে। আরাফাতকে মারতে মারতে ওরা আধমরা করে ফেলেছে। এই তোরা থাম! কুত্তার বাচ্চার কত বড় সাহস! কুত্তার বাচ্চা আমার গায়ে হাত দেয়! পিস্তলের ট্রিগারটা টেনে ফায়ার করে আকাশের শরীরে ঠাস ঠাস করে 3টা বুলেট ঢুকিয়ে দেয়। এমন সময় কোথা থেকে জানি পুলিশ এসে পড়ে আর সমস্ত দলবলকে ঘিরে ফেলে। পুলিশ গুলো সাজ্জাদকে নিয়ে আসছে। পুলিশ রানাকে সহ সব কয়টাকে গ্রেফতার করে। এক আরাফাতের মারার দায়ে 2 নারী নির্যাতন মামলায় সব কয়টাকে পুলিশ গ্রেফতার করে নিয়ে যায়। আর অন্যদিকে আরাফাত মাটিতে পড়ে আছে, অনবরত রক্ত পড়তেছে মুখ আর পেট থেকে। হ্যাঁ, দৌড়ে এসে আরাফাতের কাছে যায় আর পাগলের মতো কান্না শুরু করে দেয়। এই কি হয়েছে আপনার? আরাফাতকে ডাক দেয়, কিন্তু আরাফাতের কোনো সারা শব্দ নাই। এই কথা বলেন না কেন? প্লিজ কথা বলেন না আমার সাথে। এই তো দেখেন, আপনি না বলেছিলেন আপনি আমায় খুব ভালোবাসেন, তাও কেন আপনি আমার সাথে কথা বলছেন না? আমার উপরে এত অভিমান কেন করে আছেন? কথা বলেন না একটু। সাজ্জাদ আর জাবেদ দৌড়ে এসে আরাফাতকে দেখতে পেয়ে, এই আরাফাত, কি হয়েছে? তোর কথা বলিস না কেন? বলে যখন শরীরে হাত দেয় সারা হাতে রক্ত লাল হয়ে যায়। লক্ষ্য করে দেখে আরাফাতের গায়ে গুলি লেগেছে, তাও একটা না 3টা। সাজ্জাদ চেক করে দেখে আরাফাতের শ্বাস চলছে কিনা। না, শ্বাস চলছে না। সাজ্জাদ আরাফাতকে বলে, চিৎকার দিয়ে চুপ হয়ে যায় আর কান্না করতে করতে আরম্ভ করে। তখন জাবেদ বলল, সাজ্জাদ, কি হয়েছে বলবি তো? কান্না কেন করছিস? আরাফাত আর নাই, ওর শ্বাস চলছে না। এটা শুনে কুকরি কান্না করে দেয়। না, ওনার কিচ্ছু হতে পারে না। ওনার কিছু হলে যে আমিও বাঁচবো না। আরাফাতকে অনেক ডাকাডাকি করে, কিন্তু আরাফাতের কোনো সারা শব্দ নাই। ইতিমধ্যে কান্নার রোল পড়ে গেছে। হঠাৎ আরাফাত জোরে করে শ্বাস নিয়ে ওঠে। সবার মধ্যে যেন জান ফিরে এসেছে। সাজ্জাদ আর জাবেদ মিলে তাড়াতাড়ি করে আরাফাতকে হসপিটালে নিয়ে যায়। আরাফাতকে ওটিটি রুমে নিয়ে যাওয়া হয়েছে। সবাই তো হতাশ। আল্লাহ, আরাফাতকে ঠিক হয়ে যাবে তো? হিয়া তো কান্না করে যাচ্ছে। তখন জাবেদ হিয়াকে বলল,
ভাবি আপনি কান্না করবেন না, দেখেন সব ঠিক হয়ে যাবে। ইতিমধ্যে আকাশের বাসায় খবর পৌঁছে গেছে, ওনারা রওনা দিয়েছেন। হিয়ার বাবা মারাও এসেছে। হিয়ার বাবা তো নিজেকে একের পর এক ধিক্কার দিচ্ছে। আজ আমার জন্য ছেলেটা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। একটু পর ওটি থেকে ডাক্তার বের হয়ে চোখ মুখে কালো করে হিয়া দৌড়ে ডাক্তারের কাছে যায়। ডাক্তার সাহেব, উনি ঠিক আছেন তো? ওনার কিছু হয়নি তো? দেখ, রোগীর অবস্থা বেশি একটা ভালো না, যে কোনো সময় হয়তো উনি এই দুনিয়া ত্যাগ করতে পারে। না বলে চিৎকার করে ওঠে। তখন হিয়ার আম্মু বলে, মারে তুই শান্ত হো, দেখবি আরাফাতের কিচ্ছু হবে না। তারপর হিয়ার বাবা ডাক্তারকে বলল, ডাক্তার সাহেব, যত টাকা লাগে আমি দেবো, তবুও আপনি আমার মেয়ের জামাইকে সুস্থ করে দিন। দেখুন, এখানে টাকা পয়সার কোনো ব্যাপার না, আর আমরা চাই রোগীটাকে সুস্থ করে তুলতে, কিন্তু সমস্যা হচ্ছে গুলিগুলো রোগীর পাকস্থলে গিয়ে লেগেছে আর অতিমাত্রায় রক্তক্ষরণ হয়েছে। তাই রোগীর অবস্থা এখন আমাদের হাতের নাগালের বাইরে চলে গিয়েছে। উপরওয়ালাকে ডাকুন, উনি এখন চাইলে সুস্থ করে দিতে পারে। আর আপনারা সবাই গিয়ে রোগীকে দেখে আসুন, এরপর হয়তো আর সম্ভব নাও হবে। বলে ডাক্তার চলে যায়। হিয়া তো ডাক্তারের কথা শুনে আরো ভেঙে পড়েছে, কান্নার মাত্র আরো বেড়ে গেছে। এমন সময় আরাফাতের মা বাবা সকলে এসে হসপিটালে পৌঁছায়। আরাফাতের মা তো কান্না করতে করতে শেষ। আরাফাতের আম্মু হসপিটালে পৌঁছে পাগলের মতো আচরণ শুরু করে দিয়েছে। এই সাজ্জাদ, আমার ছেলে কি হয়েছে? ও এখন কোথায়? সাজ্জাদকে আগের থেকেই চিনে আকাশের আম্মু। খালাম্মা, আরাফাত গুরুতর অ্যাক্সিডেন্ট করেছে, এখন ওকে আইসিইউতে রাখা হয়েছে। মিথ্যা বলেছে, কারণ না হয় টেনশন বেশি করবে। ডাক্তাররা কি বলছে? খাল ওনারা জব দিয়ে দিয়েছে। আরাফাতের আম্মু তো ঠাস করে মাটিতে পড়ে যায়। আল্লাহ, আমার ছেলে বলে কান্না করতে থাকে। থমথমে একটা পরিবেশ তৈরি হয়ে গেছে সেখানে। কারো মুখে কোনো হাসি নাই, কোনো কথা নাই। তারপর সবাই আরাফাতের কেবিনে যায়, গিয়ে দেখে আরাফাতের মুখে মাস্ক লাগানো, কোনো সারা শব্দ নাই। আরাফাতের মা তো আরাফাতকে জড়িয়ে ধরে কান্না করে আরম্ভ করছে। এই আরাফাত, কি হয়েছে তোর? দেখ, তোর আম্মু এসে গেছি। তুই কি তোর আম্মুর সাথে কথা বলবি না? হে আরাফাত, বল না, তুই তোর আম্মুটার সাথে কথা বলবি না? এমন সময় নার্স একজন ভিতরে আসে। এই এই আপনারা কি করতেছেন? এভাবে কান্নাকাটি করলে তো রোগীর আরো ক্ষতি হবে। প্লিজ এভাবে কান্নাকাটি করবেন না। এখন আমাদের সার্জারির স্পেশালিস্ট আসবে, আপনারা প্লিজ একটু বাইরে যান। আরাফাতকে দেখে হিয়ার তো বুকটা ফেটে কান্না আসতেছে। হায় আল্লাহ, কি করলাম আমি এটা? আজ আমার জন্য ওনার এই অবস্থা। উনি তো কত ভালোবাসতো আমায়, তাও ওনাকে ঠুকরে চলে এসেছি, কিন্তু সেই উনি আমাকে বিপদের হাত থেকে বাঁচিয়েছে। অনেকটা রাত হয়ে গেছে, সবাই কেবিনের সামনে বসে অপেক্ষা করতেছে। আর অন্যদিকে আরাফাতের কোনো রেসপন্স নাই, কোনো ভালো সংবাদ নাই। হিয়া এখনো কান্না করতেছে খেচে খেচে। না, আর কান্না করব না। দৌড়ে গিয়ে ওয়াশরুম থেকে ওযু করে আসে আর হসপিটালের ইবাদতখানায় চলে যায়। আমার উনাকে একমাত্র সুস্থ করতে পারে তিনি হচ্ছেন উপরওয়ালা। উনার কাছে আজ আমার স্বামীকে আমি ভিক্ষা চাইবো। দরকার হয় আমার উনার বদলে আমাকে নিয়ে যাক, তাও উনাকে সুস্থ করে দিক। নামাজে দাঁড়িয়ে যায় হিয়া। নামাজ শেষ করে 2 হাত উত্তোলন করে স্বামীর জন্য দোয়া করে। আজ যেন সে বহুমূল্য কিছু একটা হারাবার ভয় পাচ্ছে। দোয়া শেষ করে জায়নামাজে বসে থাকে, চোখের পানি এখনো টপ টপ করে ঝরে পড়ছে। কান্না করতে করতে খুব ক্লান্ত লাগছে হিয়ার। জায়নামাজে বসে সিজদার মতো করে পড়ে থাকে। হঠাৎ কেউ একজন এসে খবর দেয় আরাফাত আর নেই। সে একটু আগে এই দুনিয়ার মায়া ত্যাগ করে সবাইকে ছেড়ে চলে গেছে। হিয়ার মনে হচ্ছে ওর পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। আল্লাহ, উনাকে ছাড়া কি করে বাঁচবো আমি? উনি যে আমার বেঁচে থাকার উৎস। উনি ছাড়া যে এই দেহটার কোনো দাম নাই। কান্না করতে করতে আরাফাতের কেবিনের দিকে যায়। কেবিনের সামনে গিয়ে দেখে সবাই কান্না করতেছে। এর চোখ জোড়া যেন এখন খুলে পড়ে যাবে। কান্না করতে করতে চোখের পানি শুকিয়ে মরুভূমির মতো হয়ে গেছে। চোখ জোড়া লাল হয়ে আছে আর খুব ব্যথা করছে। এত ধপাস করে মাটিতে বসে পড়ে। হসপিটাল ওয়ালারা আরাফাতের মৃতদেহ নিয়ে যেতে বলে। আরাফাতের দেহটা আরাফাতের বাড়িতে নিয়ে যাওয়া হয়। আরাফাতকে সেখানে দাফন করা হবে। হিয়া তো প্রাণ ছাড়া মানুষের মতো হয়ে পড়ে আছে। ইয়ার কেন জানি বিশ্বাস হচ্ছে না তার জীবন সঙ্গিনীটা আর এই দুনিয়ায় নাই। এলাকার লোক, তারপর মসজিদের ইমাম সাহেব এসে আরাফাতের মৃত দেহটাকে ধুয়ে দিয়ে সাদা কাপড় দিয়ে মুড়িয়ে দেয়। আরাফাতে এলাকাবাসীদের মধ্যেও কান্নাকাটির একটা রোল পড়ে যায়। অকালে ছেলেটা প্রাণ হারালো। আরাফাতকে আত্মসুরমা মেখে দিয়ে সবাই ধরাধরি করে আরাফাতকে নিয়ে খাটিয়ায় শুইয়ে দেয় ওকে নিয়ে যাওয়ার জন্য। সবাই ধরাধরি করে আরাফাতকে কাঁধে তুলে নেয়। এলাকার কবরস্থানে ওকে কবর দেওয়া হবে। ইয়া তো পাগলের মতো আচরণ করতে শুরু করে দিয়েছে। এই
আমার স্বামীকে কোথায় নিয়ে যাও? রাখো বলছি আমার স্বামীকে। আমার স্বামী আমার কাছেই থাকবে, ওনাকে কোথাও নিয়ে যেতে দিব না আমি। সবাই মিলে হিয়াকে আটকে রাখতে পারতেছে না। হিয়া হাত পা ছোটাছুটি করতেছে। এলাকাবাসীরা আরাফাতকে কাঁধে নিয়ে নিয়ে কবরস্থানের দিকে রওনা দেয়। হিয়া নির্বাক চোখে তাকিয়ে আছে ওদের দিকে, যে এলাকাবাসীরা ওর প্রিয় মানুষটার কাঁধে করে কথায় নিয়ে যাচ্ছে। যতদূর পর্যন্ত আরাফাতের খাটিয়াটাকে দেখা গেছে ততটা সময় হিয়া শান্ত ছিল। যখন আরাফাতের খাটিয়াটাকে আর দেখা যাচ্ছে না, তখন আবার পাগলের মতো আচরণ করতে শুরু করে। মাটিতে বসে হাত পা ছোটাছুটি করতে আরম্ভ করে, আর মাটির দিকে তাকিয়ে মাটিতে হাত দিয়ে নিজে নিজে প্রলাপ করতে শুরু করে আর বলে, ঘুমাও তুমি, ঘুমাও কোজান, ঘুমাও আমার কোলে। ভালোবাসার নাই বাসবো, ভালোবাসি বলে। তোমার চুলে হাত বুলাবো পূর্ণ চাঁদের তোলে। কৃষ্ণচূড়া মুখে তোমার জোছনা পড়ুক তোলে। এত ভালোবাসি কোজান, রেখে চলে গেলে। দোলাও তুমি, দুলি আমি জগৎ বাড়ি দোলে। সব ভালোবাসাই পূর্ণতা পায় না, সেই অপূর্ণ ভালোবাসার মাঝেও এটা একটা। এমন সময় হঠাৎ কেউ একজন এসে হিয়াকে ডাক দেয়। হিয়া চোখ মেলে দেখে ওর বাবা। মারে, আরাফাতের জ্ঞান ফিরেছে। হিয়া ভালো করে চারপাশ দেখতে থাকে। সে বুঝতে পারে যে সে এত সময় স্বপ্ন দেখছিল। কান্না করতে করতে রাতের বেলা সে জায়নামাজের মধ্যেই ঘুমিয়ে পড়েছে। সে খপ করে ওর বাবাকে জড়িয়ে ধরে হু হু করে কান্না করে দেয়। ভাইরা কেমন আছেন? এত সময় কোথায় ছিলেন? কত কি শুনে ফেলেছেন যে আরাফাতকে কবর দিয়ে ফেলেছে এসেই। ভাই সত্যি করে আরাফাত মরে নাই। হিয়া কান্না করতে করতে রাতের বেলায় জায়নামাজেই বসে ঘুমিয়ে গেছে আর এই দুঃস্বপ্ন দেখেছে। তারপর আরাফাতের কেবিনে যায়, আর কেবিনে গিয়ে দেখে আরাফাত ওর আম্মুর সাথে কথা বলছে। আরাফাতের রাতেই জ্ঞান ফিরে এসেছে। হিয়া ঘুমিয়েছিল, তাই হিয়াকে কেউ ডাকেনি। হিয়া গিয়ে আরাফাতকে জাপটে ধরে। এই, আপনি কেমন আছেন? এই পাগল, কান্না করতেছো কেন? এই তো দেখো আমি ঠিক হয়ে গেছি। আর কি হাল করেছো নিজের? হ্যাঁ, কান্না করতে করতে একদম চোখ মুখ ফুলে গেছে। একদম আর কান্না করবা না। তারপর আরো 2 দিন আরাফাতকে হসপিটালে রেখে বাড়িতে নিয়ে যাওয়া হয়। ইয়া এখন সর্বদা আরাফাতকে দেখভাল করে। আরাফাত বলতে সেই পাগল। একদিন রাতের বেলায় আরাফাতের পাশে হিয়া শুয়ে আছে। এই একটা কথা বলি। হ্যাঁ বলো। আমার না একটু খুব ইচ্ছে করতেছে তোমাকে আদর করে একটা তোতা পাখির আম্মু বানাই দিতে। এই না না, এখন একদম এসব না। আগে পুরোপুরি সুস্থ হও, তারপর তোতা পাখির আম্মু বানিয়ে দিও। সত্যি তো? আচ্ছা, সেটা না হয় সুস্থ হলে দেখা যাবে, কিন্তু এখন তো জড়িয়ে ধরে ঘুমাতে দাও। আচ্ছা ধরো। আরাফাত হিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে নিজের বাহুডোরে আবদ্ধ করে নেয়। এভাবেই শেষ হয় আরেকটি ভালোবাসার গল্প। এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ। দেখা হবে আবার কোনো নতুন ভালোবাসার গল্প নিয়ে। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।